হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না? আচ্ছা। আর কি কেউ জয়েন করবে? ক্লাস কি শেষ হয়েছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর কেউ জয়েন করলে তাহলে অ্যাডমিট করে দেবো। ক্লাস শুরু করি, ভিডিও স্টার্ট করে দিছি। আচ্ছা, আজকে মোস্ট প্রবাবলি কম্পিউটার লাগবে না, সো শেয়ার স্ক্রিন দেখি, দরকার হলে করবো। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের আজকের মানে মেজর দুইটা টপিক, আজকের মেজর দুইটা টপিক হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট। ঠিক আছে, এই দুটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। এর মধ্যে মানে এখনই অনেক বেশি অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা ফার্স্টেই দেখবো না, আমরা আস্তে আস্তে এটা বাড়াবো। আর আগের দিন যেগুলো আলোচনা করছি সেগুলোর মাঝখানে একজন একটা প্রবলেম বলছো, রাফা মনে হয় বলছো যে একটা জিনিস শো করতেছিল যে দ্য পার্সার ইজ স্টিল পার্সিং দ্য ফাইল। এটার মিনিংটা বোঝো নাই। পার্সার কী জিনিস সেটা আগে বলে দিই। পার্সার হচ্ছে মানে প্রোগ্রামের একটা অংশ, কম্পাইলারের একটা অংশ। ঠিক আছে, এ পার্ট অফ দ্য কম্পাইলার, যেটার মেইন কাজ হচ্ছে ধরো যে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? ব্যাকরণগত যেসব ঘটনা আছে। সো সিনট্যাক্স অ্যানালাইসিস এটার কাজ। পার্সারের কাজ হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস করা। ঠিক আছে? আচ্ছা, সো তোমার যতক্ষণ না একটা সিনট্যাক্স পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত পার্সার ওর কাজ করতেই থাকবে। ও মানে সোজা কথা, ও ভ্যালিডেশন দিবে না। সো তুমি একটা লাইন যখন লিখতেছো তখন কি লাইনটা তো কমপ্লিট হয় নাই। ধরো যে তুমি ইন্ট মেইন লিখতেছো, ইন্ট মেইন এটা লিখতেছো, যখন তুমি ইন্ট পর্যন্ত আসছো লাইনটা কমপ্লিট হয় নাই, তখনও কিন্তু পার্সার সিনট্যাক্সে ঠিক আছে নাকি ভুল আছে সেটা খুঁজতেছে বা অ্যানালাইসিস করতেছে। ঠিক আছে, সো লেখা উঠবে দ্য পার্সার ইজ স্টিল পার্সিং দ্য ফাইল। তুমি মেইন লিখছো, সেম কথা, দ্য পার্সার ইজ স্টিল পার্সিং দ্য ফাইল। এটা দিছো, দ্য পার্সার ইজ স্টিল পার্সিং দ্য ফাইল। এটা দিছো, তাও দ্য পার্সার ইজ স্টিল পার্সিং দ্য ফাইল। কারণ কি? এখনও কমপ্লিট হয় নাই। ও মানে এখানে কার্সরটা আছে। সো তুমি যদি কিছু লেখো মানে ও রেডি যে ও আবারও ওইটাকে নিয়ে কাজ করবে। ঠিক আছে, ও একদম রেডি। সো তোমার কিন্তু যখন তুমি ইন্টার চাপ দিবা তখন ওর এই এই জায়গাটা অ্যানালাইসিস করা শেষ হবে। ঠিক আছে, সো তখন তুমি যখন ইন্টার চাপ দিবা নিউ লাইনে চলে আসছো, ওর অ্যাকচুয়ালি এই লাইনের কাজ শেষ। হ্যাঁ, রাইট হয়েছে না ভুল হয়েছে সেটা পরে শো করবে, সেটা এখন শো করবে না, বাট ওর কাজটা আপাতত শেষ। সো এই লাইন আবার যখন স্টার্ট করবা, ধরো যে ইন্ট, আচ্ছা, এই লাইনটা যখন আবার স্টার্ট করবা, ধরো যে ইন্ট এ কমা বি কমা সি লিখতেছো, একই কথা উঠতে থাকবে, দ্য পার্সার ইজ স্টিল পার্সিং দ্য ফাইল। সেমিকোলন দিছো, তাও লেখা উঠবে, লাইন শেষ হয় নাই। কারণ কি? তুমি এখানে তো আরেকটা কথা লেখা শুরু করতে পারো। সো তোমার তো এই লাইনের কাজ আসলে শেষ হয় নাই। ঠিক আছে, সো তুমি যখন ইন্টার দিবা এখানে চলে আসবে কার্সারটা, তখন দ্য পার্সার আর মানে পার্সারের কাজ মোটামুটি শেষ। ভুল না রাইট সেটা পরে দেখাবে, বাট সিনট্যাক্স অ্যানালাইসিস করা শেষ আগের লাইনে। ঠিক আছে, সো এই তো এটা হলো পার্সারের কাজ। এটা আসলে কোনো ভুল শো করতেছে না ডাইরেক্ট বা এমনি করতেছে না, ভুল শো কম্পাইলারই করবে পরবর্তীতে যে। ঠিক আছে, আচ্ছা, সো মোটামুটি গেল ঘটনাটা। আচ্ছা, এরপরে বলো। প্রোগ্রামটা রান করতেছে না, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাতে পারবো প্রোগ্রামটা, তাহলে আমি বুঝতে পারবো কেন রান করতেছে না। তুমি কি এখনই দিতে পারবা?
আচ্ছা গ্রুপে পাঠাই দিছো, আমি একটু চেক করে দেখি। তোমার তো হয়েছে, সব কিছুই হয়েছে। তোমার হচ্ছে ঝামেলা হয়েছে হলো আমি যেটা বলছিলাম, খুব ইন্টারেস্টিং ঝামেলা এবং একটু মানে ধরো যে নিজেদের মধ্যে মজা করার মতোই ঝামেলা। তুমি লিখছো এসটিডিআইও, কিন্তু তোমার মানে ফোন তো বেশি বোঝে, আমাদের সবার ফোনই বেশি বোঝে, ওরা স্টুডিও বানাই দিছে, ঠিক আছে। দেখো প্রবলেমটাই কি লিখছে, ফ্যাটাল এরর studio.h। আচ্ছা আমি গ্রুপে তো, তুমিও তো গ্রুপে শেয়ার করে দিছো, সবাই দেখে নিবা। এররটা দেখাইছে studio.h, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, এরকম কিছু নাই। তাহলে কি হওয়া দরকার সেটাও সাথে সাথে বলে দিয়েছে। এস আচ্ছা আচ্ছা, সাথে সাথে মনে হয় বলে নাই, বাট এটা তো আমাদের একটু বুঝে নিতে হবে। মানে স্ক্রিনশটটা যতটুকু দেখলাম সেখানে বলে নাই, মানে ফোন একটু বেশি বোঝে, বুঝছো, ফোন সবসময় জ্বালা, অটো কারেকশন সবসময় জ্বালা। আচ্ছা যাই হোক, এটা প্রোগ্রাম ঠিক আছে এবং প্রোগ্রাম চলবে, কেমন, প্রোগ্রাম নিয়ে কোনো সমস্যা নেই। রিটার্ন 0, গেট সিএইচ, প্রিন্ট এফ, সেমিকোলনগুলো ঠিক আছে, মেইনের পরে প্যারেন্থেসিস দিছো, সবই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা না চললে আগে বললে কিন্তু ভালো হতো, তাহলে কি, তাহলে তুমি অন্য প্রোগ্রামগুলোও ট্রাই করে দেখতে পারতা, হয়তো অনেকগুলো প্রোগ্রামে একই ঝামেলা হয়েছে, যেমন অটো কারেকশন তো সব সাথে মানে সবগুলোতেই হয়, হয়তো সেই জন্য প্র্যাকটিসটা করতে পারো না। এরপর প্রবলেম হলে একটু সাথে সাথে বলার চেষ্টা করবা, গ্রুপে বলো বা কল দিয়ে বলো, যেটাই, ঠিক আছে। আচ্ছা সো আমাদের মোটামুটি ঠিক আছে, সো আমাদের মোটামুটি এই কনসেপ্টটা গেল, পার্সারের কাজটা গেল। সো আমরা মোটামুটি একটা বেসিক সি প্রোগ্রাম লিখতে পারি, ঠিক আছে। সো এখন আমাদের কাজ হলো বেসিক অ্যালগরিদম জানা, আমাদের কাজ হলো বেসিক ফ্লো চার্ট শেখা, ঠিক আছে। আচ্ছা সো আমরা চলো বেসিক অ্যালগরিদম আর বেসিক ফ্লো চার্ট শিখি, তারপর হচ্ছে বলছি তো টপিক ভাগ ভাগ করে আমরা দেখব, ঠিক আছে। সো চলো বেসিক অ্যালগরিদম বেসিক ফ্লো চার্টে চলে যাও। আচ্ছা একটা প্রোগ্রাম লেখার আগে শুরুতেই বলে দিচ্ছি, একটা প্রোগ্রামে অবশ্যই তোমার মানে একটা সুনির্দিষ্ট ধাপে ধাপে প্রোগ্রামটা লেখা হয়েছে, অবশ্যই ধাপে ধাপে প্রোগ্রামটা লেখা হয়েছে, সেটার সাথে অ্যালগরিদমের সম্পর্ক আছে, ঠিক আছে। অ্যালগরিদমটা কি সেটা লিখে রাখছি ভাইয়া, ইংরেজিটা লেখাটাই এখানে সোজা হয়েছে, অনেক সময় ইংরেজি বোঝা মানে ইংরেজিতে কমপ্লিকেশনটা কম হয়। অ্যান অ্যালগরিদমটা কি, ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। অ্যালগরিদমটা কি, স্টেপ বাই স্টেপ, ধরো যে স্টেপ 1 কিছু একটা স্টেপ, তারপর স্টেপ 2 কোনো একটা স্টেপ যেটাই লিখলাম, তারপর স্টেপ 3 এটা আরেকটা স্টেপ। সো ধরো যে এটা এই 3টা স্টেপ নিয়ে প্রোগ্রামটা কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা ধরো যে এই 3টা প্রোগ্রাম নিয়ে মানে এই 3টা পার্ট নিয়ে প্রোগ্রামটা কমপ্লিট হবে, কেমন। আচ্ছা তাহলে এই যে স্টেপ বাই স্টেপ লিখলাম আমি, মানে এই প্রবলেম সলভ বলতে আমি যেটার জন্য প্রোগ্রামটা করতে চাই সেটা যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আকারে লিখলাম, এটাই হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। এখন এটাই বলছি, বাংলায় বলছি কারণ তোমাদের বাংলায় সংজ্ঞা আসে। কোনো সমস্যা সমাধানের জন্য দেখো যে সমস্ত সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় তাকে অ্যালগরিদম বলে, বাংলা সবসময় একটু ঝামেলা, ঠিক আছে। তারপরেও এটা দিয়ে রাখলাম, এটা তোমাদের কিন্তু ডাইরেক্ট সংজ্ঞাকারে আসতে পারে এবং প্রচুর আসে, কমন অ্যালগরিদমের সংজ্ঞা কমন, অন্তত একটা না একটা পরীক্ষা দেখবা যে চলে আসছে, ঠিক আছে। না আসলেই অবাক হওয়ার মতো বিষয়। একটা এক্সাম্পল দিই। আচ্ছা এক্সাম্পল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার প্রোগ্রামটা, সেটার এক্সাম্পল, সেটার স্টেপ 1 কী হতে পারে বলো তো। ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, সো স্টেপ 1 হচ্ছে প্রোগ্রামটি শুরু করি। আচ্ছা ফার্স্ট অফ অল বলে নিই, অ্যালগরিদমের এক্সাম্পল কিন্তু ফার্স্ট একদম বেসিক অ্যালগরিদমের এক্সাম্পল দিচ্ছি, এবং অ্যালগরিদমের ক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয় যে এটা আমি ফার্স্ট পার্সনে লিখবো নাকি সেকেন্ড পার্সনে লিখবো নাকি থার্ড পার্সনে লিখবো। এখানে প্রবলেমটা একটু দূর করি, এই অ্যালগরিদমটার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব সেটার অরিজিনাল রূপটা এরকম, স্টেপ 1 এখানে দিলা মানে মানে আন্ডারলাইন, যাই হোক। ফার্স্টের পার্টটা হচ্ছে স্টার্ট, দেখো এখানে ফার্স্ট পার্সনও নাই সেকেন্ড পার্সনও নাই, মানে জাস্ট
কী করছি সেটা লেখা আছে। তারপর স্টেপ 2, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তুমি এখানে দিতে পারো সেকেন্ড ব্র্যাকেট, বা মানে কোটেশন দরকার নাই। আমি মনে হয় দিছি এই এক্সাম্পলটায় যেটা দেখাবো, এটা আসলে না দেওয়াটাই ভালো, কারণ আমরা পড়ে আসছি অলরেডি অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। হ্যাঁ, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট এই দুইটা জিনিস কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না। সো আমরা যদি এখানে সেমিকোলন দিয়ে দেই সেটা ভুল হবে না, বাট সেটা পারফেক্টও না, ঠিক আছে? অ্যালগোরিদমের পারফেক্ট যে এক্সাম্পলগুলো সেগুলোর মাঝখানে পড়বে না। এখানে যদি আমি সেমিকোলন দিয়ে দিই, দেখবা অনেকেই হয়তো সেমিকোলন দিচ্ছে তোমার ফ্রেন্ডরা, কারণ হচ্ছে মানে ওরা এটা বলতে মানে এটার পিছনে যুক্তিটা অনেকটা এরকম যে আমি সি প্রোগ্রাম লিখতেছি, সো আমি সি প্রোগ্রামে যেভাবে লিখছি সেইটার মতো করে লিখবো। আসলে এটা ভুল যুক্তি, ঠিক আছে? হ্যাঁ, এটা ধরতে পারবে না, কারণ টিচাররা অতটা স্ট্রিক্টভাবে খাতা দেখে না, বা হয়তো টিচাররা বই নিয়েও অতটা বই বা মানে বইয়ে যে লেখা আছে যে অ্যালগোরিদম ফ্লো চার্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে পারবে না, সেটা নিয়ে অতটা মাথা ঘামায় না, সেই জন্য আসলে ভুল ধরবে না। কিন্তু আমাদের অ্যাকচুয়ালটা ফলো করা উচিত। কিন্তু সামহাও যদি এইটাকে আমরা যদি অ্যাকচুয়ালটাকে ফলো করি আর সেটাকে ভুল ধরে ফেলে, তাইলে কী হবে? তাইলে বোদার করবা না, ঠিক আছে? তুমি হচ্ছে বই থেকে ডাইরেক্ট লাইন দেখাবা যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এটা কি, এটা কোনো প্রোগ্রামিং ভাষাকে ইন্ডিকেট করে না। আর বোর্ড নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। বোর্ডের সলিউশন যেটা দেয়, হয় একাধিক সলিউশন দেয় বোর্ডে, অথবা বোর্ডের সলিউশন দেখার আমার সুযোগ হয়েছে, ইংলিশ সলিউশনটা দেখার সুযোগ হয়েছিল আমাদের এইচএসসি পরীক্ষায়। সো হয় একাধিক দেয়, নাহলে কারেক্টটা দেয়, কারণ হচ্ছে এটা একটা এত বড় স্কেলের পরীক্ষা যে নর্মালি ভুল ওরা করে না, ঠিক আছে? সো যাই হোক, বোর্ড নিয়ে টেনশন করো না। আর যদি কলেজে ঝামেলা করে ফেলে তাহলে ডাইরেক্ট বই দেখাবা, বইয়ে ডাইরেক্ট লেখা আছে। আচ্ছা, সো সেকেন্ড পার্টটা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট করা তো শেষ। স্টেপ 3 কি? এন্ড দ্য প্রোগ্রাম বা এন্ড। সো ইংরেজিতে এরকম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের কোনো বালাই নেই, ঠিক আছে? কিন্তু বাংলায় লিখতে গেলে আমাদের মানে সবগুলো তো ট্রান্সলেশন, আমরা তো বাংলায় লিখতে হবে। সো আমাদের স্টার্টের জায়গায় আমাদের ফার্স্ট পার্সন ইউজ করছে, ঠিক আছে? এখানে কি, এখানে আসলে কিন্তু ছিল স্টার্ট বা স্টার্ট দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রামটা স্টার্ট করলো বা করলাম বা কিছু একটা, প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, সবগুলাই কারেক্ট। বাট মানে আমি যেটা সবচেয়ে বেশি কমন পাইছি সেটাই এখানে উল্লেখ করতেছি, সেটা হচ্ছে ফার্স্ট পার্সনটা ইউজ করাই বেস্ট। প্রোগ্রামটা শুরু করি আমাদের বই অনুযায়ী, বাট এটার আলাদা কোনো ভিত্তি নাই, ঠিক আছে? সো প্রোগ্রামটি শুরু করি, কেমন? আচ্ছা আচ্ছা, সো তারপরে সেকেন্ড কি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। দেখো আমি কিন্তু কোটেশনটা দিই নাই, যে যে জিনিসটা প্রিন্ট করব, হ্যালো স্পেস ওয়ার্ল্ড, এবং হচ্ছে মানে এটাকে কী বলে, এক্সক্লামেশন মার্ক, এটা আমি প্রিন্ট করব। সো এটা প্রিন্ট করি মানে ফার্স্ট পার্সনে, একদম বেসিক অ্যালগোরিদম তুলে ফেলো, যখন একটু কমপ্লিকেটেড অ্যালগোরিদম হবে হেল্প করবে। তারপরে হচ্ছে স্টেপ 3 হলো প্রোগ্রামটি শেষ করি। স্টেপ 3 হচ্ছে প্রোগ্রামটি শেষ করি, কেমন? আচ্ছা, সো এটা হলো একদম বেসিক একটা অ্যালগোরিদম। তোমরা চাইলে ইংলিশটাও তুলে নিতে পারো, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, বা ভিডিওতে তো থাকলোই, হয়তো ওখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, সো আমাদের বেসিক অ্যালগোরিদম কিন্তু কমপ্লিট, বাট অ্যালগোরিদমের কিছু নিয়ম বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো একটু নিয়ম বৈশিষ্ট্য আকারে পড়ে ফেলা দরকার। অ্যালগোরিদম কথাটা আসছে হলো একজন মানে মুসলিম বিজ্ঞানী নাম থেকে, সে হচ্ছে মুসা আল খোয়ারেজমি, ঠিক আছে? এই যে আল খোয়ারেজমি, এখান থেকে অ্যাকচুয়ালি অ্যালগোরিদম এইখানে শব্দটা আসছে, ঠিক আছে? এটা জাস্ট একটা ইনফরমেশন। আর হচ্ছে অ্যালগোরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ কাজের ধারা, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। দেখো প্রোগ্রামিং কি, সেখানে কিন্তু আমি বলে আসছি এটা হচ্ছে একটা সমস্যা সমাধানের জন্য মানে সুনির্দিষ্ট, মানে কি বলছি, প্রোগ্রাম বলছি মেথডিক্যালি ওরিয়েন্টেড, ইংরেজিটা সবসময় আমার কাছে ইজি লাগে, মেথডিক্যালি ওরিয়েন্টেড ইনস্ট্রাকশনস। সো
মেথডগুলা মানে ওরিয়েন্টেশনটা বা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর যেটা স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অ্যালগরিদম মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? সো মানে ইম্পর্টেন্ট কেন সেটা লিখছি ছোট করে, কাজের ধারা বোঝা যায়, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে এটার ইমপ্লিমেন্টেশন অনেক বেশি। আচ্ছা, অ্যালগরিদমের নিয়ম বা বৈশিষ্ট্য যেগুলো লিখছি, অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, এটা আলাদা করে বলার কিছু নেই, জাস্ট একবার করে উল্লেখ করে যায় যাতে তোমাদের একটু মাথায় থাকে। প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে, অস্পষ্ট হওয়া যাবে না, ঠিক আছে? যখন বড় অ্যালগরিদম আসবে তখন তোমরা এটার গুরুত্ব বুঝতে পারবে, প্রত্যেকটা ধাপ স্পষ্ট হওয়ার গুরুত্বটা কী। তারপরে হচ্ছে ইনফিনিট সংখ্যক স্টেপ থাকা যাবে না। ইনফিনিট সংখ্যক স্টেপ থাকলে কি প্রোগ্রামটা তো জীবনে শেষও হবে না। সো ইনফিনিট সংখ্যক স্টেপ থাকা যাবে না, সোজা কথা একটা শুরু আর একটা শেষ থাকতে হবে। এখানে লিখেই দিই সেটা, শুরু ও শেষ থাকতে হবে, ঠিক আছে? তার মানে তুমি দুইটা স্টেপ কিন্তু কমন পেয়ে গেলা, শুরু আর শেষ থাকতেই হবে। আর নর্মালি অ্যালগরিদমগুলো তোমাদের হাইয়েস্ট 11 থেকে 13 লাইনে যাবে, ঠিক আছে? সো তার মধ্যে 2টা লাইন হয়ে গেল, সো আমাদের বাকি 9টা লাইন শিখতে হবে। আর হচ্ছে ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী, এটা আসলে আগেরগুলারই ভার্সন, সহজবোধ্য আর প্রত্যেকটা স্পষ্ট হইলে। ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী মানে কি, মানে হচ্ছে অ্যালগরিদম নর্মালি সেগুলারই আসলে সব কিছুরই করা হয়, বাট যেগুলোর ইউজ বেশি সেগুলোর ক্ষেত্রে অ্যালগরিদমের ইম্পর্টেন্স বেশি। এটা ছাড়া এটার কোনো আলাদা ইম্পর্টেন্স ওইভাবে বলা যায় না। আর এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দেখো আমি একটু গ্যাপ দিয়ে লিখছি, মানে এটাকে আলাদা করার জন্য, ডিস্টিংক্ট করার জন্য। প্রোগ্রামিং ভাষার উপর অ্যালগরিদম নির্ভর করে না, ঠিক আছে? অ্যালগরিদমের একটা বৈশিষ্ট্য বইয়ে আছে। আচ্ছা, আচ্ছা তোমাদের আরও জয়েন করছে মনে হয়, এটা কি খেয়াল করতে দেরি করলাম? আচ্ছা যাই হোক, আর লাস্ট, প্রোগ্রামে তুমি যাই ইনপুট দাও আউটপুট দাও, অন্তত একটা আউটপুট তো থাকতেই হবে প্রোগ্রামে, ঠিক আছে? একটা আউটপুট থাকতেই হবে যাতে তোমার মানে তোমার প্রবলেমটা আসলে সলভ হয়। তুমি যদি যোগ করতে চাও তাহলে রেজাল্ট, সোজা কথা, আউটপুট থাকতে হবে মানে রেজাল্ট থাকতে হবে। এখন অ্যালগরিদমের সুবিধাগুলা এটা আমি লিখে রাখছি, জাস্ট এক কথায় বলে যাই। প্রোগ্রাম বোঝাটা সোজা হয় যেহেতু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। তারপর হচ্ছে ভুল সংশোধন এবং নির্ণয় তো সোজা হবেই যেহেতু বোঝা সহজ। তারপর হচ্ছে কম্পিউটারের কাজের ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এইটা হলো আমাদের একটা আলটিমেট ইম্পর্ট্যান্ট। ধরো যে ডিবাগিং বা হচ্ছে আমরা যখন ভুল সংশোধন করব, আমরা আসলে কম্পিউটারের মতো করে চিন্তা করব যে আমরা কোন লাইনের পর কোন লাইন এক্সিকিউট করব, ঠিক আছে? এখন সেটার জন্য আমাদের ফ্লোচার্ট আর অ্যালগরিদম দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দুইটাই স্টেপ বাই স্টেপ অর্ডারটাকে ঠিক করে দেয়, ঠিক আছে? সো কম্পিউটারের কাজের ধারা মানে কম্পিউটার কোনটার পর কোনটা করতেছে, বা সোজা কথায় কম্পিউটার কীভাবে চিন্তা করতেছে প্রোগ্রামটা নিয়ে, সেটা বোঝা যাবে অ্যালগরিদমের সাহায্যে। এইটা একটা আলটিমেট জিনিস, ঠিক আছে? সেই জন্যই অ্যালগরিদম আর ফ্লোচার্ট থেকে ভুল নির্ণয় করা ইজিয়ার, এটা মাথায় রেখো। অ্যালগরিদম আর ফ্লোচার্ট থেকে ভুল নির্ণয় করা ইজিয়ার, কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ দুইটাই স্টেপ বাই স্টেপ জিনিস। ফ্লোচার্টে যখন যাবো একই কথা বলবো, আর হচ্ছে জটিল প্রোগ্রামকে সোজা করে ফেলবো, ঠিক আছে? এটা তো বোঝাই যাচ্ছে। অসুবিধা কিছু আছে? বলেন আপু। আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, তাই না? এখন অ্যালগরিদম যদি তুমি নাও করো, তুমি কিন্তু মনে মনে অ্যালগরিদম করতেছোই। তুমি ধরো যে স্ক্যানএফের আগে তুমি কিন্তু চিন্তা করতেছো, ওকে ফাইন ইনপুট নেই, এই যে ইনপুট নিচ্ছি, তারপর প্রিন্টের আগে কিন্তু তুমি চিন্তা করতেছোই যে একটা প্রিন্ট করি। সো ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি কথাটা না লিখে তুমি আসলে এটা কিন্তু মনে মনে তোমার অ্যালগরিদম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সো আমাদের ছোট প্রোগ্রামগুলোতে অ্যালগরিদম তৈরি মাস্ট না, কারণ হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে অ্যালগরিদম কী হবে। বাট বড় প্রোগ্রামে যখন যাবো অ্যালগরিদমটা মাস্ট, ঠিক আছে? স্পেশালি তুমি যখন কমার্শিয়াল কোনো প্রোগ্রামে যাবা, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে মাস্ট না, তোমাদের ক্ষেত্রে প্রোগ্রাম লিখতে বলা মানে প্রোগ্রাম লিখতে বলাই, আর ফ্লোচার্ট লিখতে বলা মানে ফ্লোচার্ট লিখতে বলা, মানে প্রত্যেকটা ডিস্টিংক্ট। বাট পরবর্তীতে গিয়ে তোমাকে যদি কমার্শিয়াল বা ধরো যে প্রফেশনাল লাইফে একটা প্রোগ্রাম লিখতে বলে, তাহলে কিন্তু সেটা শুধু প্রোগ্রাম না, সেটা অ্যালগরিদম প্লাস ফ্লোচার্ট প্লাস খসড়া প্লাস ভুলগুলা, মানে ওভারঅল প্যাকেজটা, কেমন? আচ্ছা, বাট আমাদের স্টেজে সেটা লাগবে না, সেটা প্রফেশনাল ক্ষেত্রে লাগে, সেই জন্য আমরা ওগুলা পড়ে আসছি যে ওরকম অর্ডারটা ফলো করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এখন অ্যালগরিদমের অসুবিধা কী? প্রোগ্রাম বোঝাটা সোজা হয়েছে আমার, কিন্তু সময় সাপেক্ষ হয়ে গেছে, যেহেতু রিটেন একটা ফরম্যাট। প্রোগ্রাম বোঝাটা সোজা হয়েছে, আমার লিখতে টাইম লাগছে, আমার পরে লেখা দেখে দেখে বুঝতেও মাঝে মাঝে অনেক টাইম লেগে যেতে পারে। হ্যাঁ, টাইম কনজিউমিং, বাট যে কোনো কিছু তুমি যদি মানে একটু ইজি করতে চাও, সেটা আসলে টাইম কনজিউমিং হইতে বাধ্য। ঠিক আছে? মানে সোজা কথা, তুমি যদি কোনো কিছু শর্টকাট ইউজ করো, তাহলে সেটা হার্ড হইলো, বাট টাইম সেভার হইলো। সো এরকম আর কি, তোমার কোনো এক জায়গায় ট্রেড অফ করতেই হবে। আর হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিক হঠাৎ করে বোঝা যায় না, এটা খুবই মাইনর একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, মাইনর একটা অসুবিধা। এটা অসুবিধাটা আসছে কারণ ফ্লো চার্টে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে ফ্লো দেওয়া হয়েছে। সো ওইটাকে বলছে যে ফ্লো চার্টের সুবিধা হলো ওই ফ্লোটা। বাট এখানে সেই জন্যই প্রবাহের দিক, মানে প্রোগ্রাম প্রবাহের দিক, মানে প্রোগ্রাম কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা হঠাৎ করে বোঝা যায় না। বাট এটা কিন্তু যথেষ্ট সোজা। ঠিক আছে, যথেষ্ট সোজা। নর্মাল কোড, মানে তুমি যে কোড লিখছো সেই কোডের চেয়ে এটা বেশ ইজিয়ার। কেমন? আচ্ছা, বাট এর চেয়েও ইজিয়ার হচ্ছে ফ্লো চার্ট বোঝার জন্য। সো ফ্লো চার্টে চলে যাই, চলো। ফ্লো চার্ট আসলে অ্যালগরিদম, কিন্তু সেটাকে আমরা একটু সুন্দর করে চিত্রের মাধ্যমে করব। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে করব, আসতেছি। তোমরা অলরেডি মোটামুটি জানো, বাট আমি তো আমার তো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে আমার মতো করে বলতে হবে। আচ্ছা, সো অ্যালগরিদমের সংজ্ঞাটা দিয়ে দিছি। সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যালগরিদম না, অ্যালগরিদম ফ্লো চার্ট সব কিছুর সংজ্ঞাই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সংজ্ঞাগুলো মাথায় রেখো। ঠিক আছে, জাস্ট বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলেই হয়ে যাবে। তুমি সংজ্ঞা নিজেই লিখতে পারবা, বাট পরীক্ষার আগে অবশ্যই সংজ্ঞাগুলো দেখে যাবা, সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এখন যদি আমি তোমাকে ফ্লো চার্টের সংজ্ঞা বলতে বলি, আমার মনে হয় তুমি 90% 80% ক্লোজ চাইতে পারবা। ঠিক আছে, এখনই। আচ্ছা, সো যেহেতু চিত্ররূপ, তাহলে নিশ্চয়ই কোনো জিওমেট্রিক্যাল শেপ ইউজ করা হবে। যে কোনো চিত্র, যে কোনো আর্কিটেকচার, সেগুলো কিন্তু জিওমেট্রি দিয়েই আসলে, মানে জিওমেট্রিক্যাল শেপ দিয়ে করলেই সুন্দর হয়। ঠিক আছে, মানে নর্মালি। আচ্ছা, সেখানে এটাই লিখছি, বিশেষ কিছু জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে। ঠিক আছে, এখানে দেখো একটা গ্যাপ দিছি, সবগুলোর কিন্তু ইম্পর্টেন্স আছে। গ্যাপ দেওয়ার মানে হচ্ছে এখানে যে আমি স্পেস নেব, বা এটা যে একটা পার্ট, সেটা আমি বুঝাইছি। ঠিক আছে, এভাবে তোমরা সংজ্ঞা কিন্তু আসলে এভাবেই পড়ো, বাট লেখার ক্ষেত্রেও আমি এটা ফলো করছি। ঠিক আছে, তাহলে মানে দেখে সাথে সাথেই বোঝা যায়। বলার ক্ষেত্রে কিন্তু এটাই ফলো করো, মানে সেটাই আমি লেখার ক্ষেত্রে শুরু করছি। আচ্ছা, বিশেষ কিছু জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে যেই চিত্রের মাধ্যমে একটা সিস্টেম বা প্রোগ্রাম, এখানে কথাটা ইম্পর্টেন্ট, এই যে সিস্টেম কথাটা ইম্পর্টেন্ট। শুধু প্রোগ্রাম না, সিস্টেমের কথাও বলছি। সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার গতিধারা বলাটা একটু ঝামেলা হয়ে গেছে। তার প্রবাহের দিক, মানে ফ্লো চার্ট যেহেতু, তাহলে ফ্লোয়ের দিক, তাহলে এটা প্রবাহের দিকই লিখি। গতিধারা কি ঝামেলা কথা লিখছি। কীভাবে কাজ করবে তার প্রবাহের দিক নির্ধারণ করা হয়, তাকে প্রবাহচিত্র বা ফ্লো চার্ট বলা হয়। কেমন? আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট কি, ফ্লো চার্টের বৈশিষ্ট্যতে চলে যাব। আচ্ছা, হয়তো লেখা হয়ে গেছে, না লেখা হলে বলবা, যদি বেশি বাকি থাকে বলবা। আচ্ছা, ফ্লো চার্টের বৈশিষ্ট্য হচ্ছে সহজে উদ্দেশ্য বোঝা যায়, কারণ হচ্ছে এগুলা কি অ্যালগরিদমই, বাট আরেকটু সুন্দর করে গুছানো। সো প্রোগ্রামে তুমি কি ইনপুট নিচ্ছ, কি আউটপুট নিচ্ছ, এটা একদম মানে আনডিনায়েবলি একদম ক্লিয়ার থাকে। সো প্রোগ্রামের টার্গেটটা বোঝাটা খুবই সোজা হয়। অবশ্যই ভুল নির্ণয় সহজতর হয়, সহজতর, তার মানে অ্যালগরিদমের চেয়েও ইজি এখান থেকে ভুল ধরাটা। ঠিক আছে, পরিবর্তন সহজতর হয়, আরেকবার অ্যালগরিদমের চেয়েও ইজি। ঠিক আছে, সহজতর হয়, মানে এগুলার ইম্পর্টেন্স আছে। প্রোগ্রাম উন্নয়ন সহজতর হয়। প্রোগ্রাম উন্নয়ন বলতে কিন্তু আমরা প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিংটাই বুঝি। ঠিক আছে, সো নর্মালি অ্যালগরিদম থেকে কোডিং করার চেয়ে ফ্লোচার্ট দেখে দেখে কোডিং করাটা ইজিয়ার। কেমন? আচ্ছা, এরপর কি, এটা বলছি কি, এটা সব একদম ইজিভাবে, কিন্তু ইজিয়েস্ট প্রকাশ হচ্ছে অ্যাকচুয়ালি সুডোকোড বলা যায়, বাট ফ্লো চার্টটা আমার মতে ইজিয়েস্ট। মানে ওখানে এরকম কোনো কথা নেই, এক একজনের কাছে একটা ইজিয়েস্ট, আমার কাছে ফ্লো চার্টটাই সবচেয়ে ইজিয়েস্ট। সো সেটাই লিখছি। প্রোগ্রামের জটিলতাও যদি থাকে, তা সত্ত্বেও খুব ইজিলি প্রকাশ করা যাবে। কেমন? আচ্ছা,
আর হলো হ্যাঁ, প্রবাহের দিকটা খুব সহজে বোঝা যাবে। আচ্ছা, তোমরা হয়তো এগুলো যেগুলো বলে যাচ্ছি লিখতে পারতেছো না, এগুলো ছবি দিয়ে দেবো, জায়গা অবশ্যই রেখে দিবা। ঠিক আছে, কয়টা পয়েন্ট আছে এটা দেখে জায়গা রেখে দিবা। আচ্ছা, ফ্লোচার্ট তৈরির নিয়মাবলী, রুলস অফ ড্রয়িং এ ফ্লোচার্ট। ঠিক আছে, ফ্লোচার্ট ফার্স্ট অফ অল দুই রকম হইতে পারে। ও আচ্ছা, নিয়মাবলী তো পরে, মানে নিয়মাবলী পরে ওইটা। ফ্লোচার্টের নিয়মাবলী হচ্ছে আবারও সংক্ষেপ এবং সহজবোধ্য হইতে হবে, বেশি পেঁচানো যাবে না। ঠিক আছে, শুরু এবং শেষ থাকবে আগেরটার মতোই, অ্যালগোরিদমের মতোই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তৈরি করা যাবে না। ঠিক আছে, ব্যবহৃত চিহ্নের আকার যাই হোক না কেন, ধরো যে তোমরা কিছু চিহ্ন অলরেডি জানো, ধরো যে এটা হলো প্রক্রিয়াকরণ চিহ্ন, এটার আকার আমি বড় করি ছোট করি কোনো সমস্যা নেই, কিন্তু শেপটা যাতে আনচেঞ্জ থাকে, রেক্টেঙ্গেল থাকে। ঠিক আছে, সো ব্যবহৃত চিহ্নের আকার যাই হোক না কেন, তোমার সেটার স্টাইল চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, চিহ্নের আকার যাই হোক না কেন সেটার স্টাইল চেঞ্জ করা যাবে না। আর তারপরে আছে কি, তারপর ফ্লো চার্ট হয় উপর থেকে নিচে বা বাম থেকে ডানে হবে। সো ফ্লোগুলা আসলে উল্টাও হওয়া সম্ভব, কিন্তু আমরা সেটা ফলো করব না, কেটে দিবে, তোমাদের ডাইরেক্ট কেটে দিবে সেটা ফলো করলে। সো ফ্লো চার্টের ফ্লোগুলা হয় উপর থেকে নিচে বা বাম থেকে ডানে। ঠিক আছে, আমরা বাম থেকে ডানে জায়গা পাবো না এনাফ, সো আমরা উপর থেকে নিচেই করব। কেমন? আচ্ছা, সো এই তো। আর হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হলো, আচ্ছা ফ্লোচার্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দুইটা যদি ছেদ করে যায়, ধরো যে দুইটা অ্যারো ছেদ করে গেছে, ধরো যে একটা অ্যারো এভাবে গেছে, আরেকটা অ্যারো ধরো যে নিচ থেকে ঘুরে এসে এইভাবে গেছে, সাপোজ তোমরা দেখছো এরকম আসলে হয়। এখন এই যে এখানে ছেদ করে চলে গেল, এটার মাঝে মানে হচ্ছে আসলে দুইটার মধ্যে কোনো কানেকশন নাই। মানে ওই যে আমরা স্থির তরিতে বা চলতরিতে পড়ি না, যে একটা আরেকটার উপর দিয়ে চলে গেছে, কানেকশন নাই, মানে সংযোগবিহীন তার। বাংলা খুবই গ্যাঞ্জাম। সো সংযোগবিহীন তার যেটা, সো এই দুটার মধ্যে যদি ডাইরেক্ট এভাবেও থাকে, মানে ক্রস করে, সোজা কথা, ফ্লো যদি ক্রস করে তাহলে এদের মধ্যে কোনো কানেকশন নাই। যদি কানেকশন আছে বুঝাইতে হয়, যদি কানেকশন আছে বুঝাইতে হয়, তাহলে তোমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটা গোল চিহ্ন, সংযোগ চিহ্ন বা কানেক্টর ইউজ করতে হবে। ঠিক আছে, নাহলে বোঝাবে যে কানেকশন নাই। ঠিক আছে, সো ওইটাই বলছি যে প্রবাহ রেখা ছেদ করলেও তাদের মধ্যে সম্পর্ক বোঝাবে না, তবে ছেদ কম থাকা ভালো। আমরা আসলে ছেদ কম থাকা ভালো বলতে ছেদ দেবই না। ঠিক আছে, ছেদ হইলে কমপ্লিকেটেড একটু হয়ে যাওয়ার চান্স আছে, আমরা ছেদ রাখবই না। আর হচ্ছে যদি একাধিক প্রবাহের মধ্যে, একাধিক ফ্লোয়ের মধ্যে যে সম্পর্ক বা রিলেশনটা স্থাপন করতে হয়, তাহলে আমি কি করব, সংযোগ চিহ্ন মানে বৃত্তাকার সংযোগ চিহ্নটা ব্যবহার করব। কেমন? আর ফ্লোচার্টটা যথাসম্ভব এক পাতায় শেষ করতে হবে। যদি একাধিক পাতায় যায় তাহলে স্পেশাল নিয়ম আছে তোমরা কীভাবে করবা, বাট তোমরা অবশ্যই চেষ্টা করবা এক পাতায়। আর এক পাতায় শেষ করতে গেলে নর্মালি পেজের যতটা টপ থেকে শুরু করা যায় ততই ভালো। ঠিক আছে, আর হচ্ছে ফ্লোচার্ট অবশ্যই মানে স্কেল দিয়ে প্র্যাকটিস করবা। স্কেল মানে সার্কেল টার্কেল আঁকার জন্য আর কিছু তো লাগবে না, স্কেল দিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে, সো আসলে পেন্সিল দিয়েও লেখা যায়, কলম দিয়েও লেখা যায়, বাট নর্মালি কলম দিয়ে লেখাটা আসলে পরীক্ষার জন্য ভালো, আর পেন্সিল দিয়ে লেখাটা তোমার জন্য ভালো। সো তুমি এক কাজ করবা, তুমি হলো একটা খসড়া করে, ফ্লোচার্ট তো আসলে যখন প্রোগ্রামে কমফোর্টেবল হবা ফ্লোচার্ট অনেক ইজিলি পারবা। ঠিক আছে, আচ্ছা ফ্লোচার্ট অনেক ইজিলি পারবা। এখন সেখানে ইজিলি যখন পারবা, তখন তোমার 1 মিনিট বা 1.5 মিনিটে একটা খসড়া করে নিতে বা 2 মিনিটে একটা খসড়া করে নিতে কোনো ঝামেলা নেই, কারণ তোমার পুরাটা করতে বেশি টাইম লাগবে না। জাস্ট একটা জিনিস বলতেছি, অবশ্যই বাসায় কিছু প্র্যাকটিস রাখবা। সবগুলা করতে হবে পরীক্ষার আগে আমি বলতেছি না, বাট অন্তত 5 থেকে 10টা ফ্লোচার্ট বাসায় নিজে করবা পরীক্ষার আগে। এমনিতে তো করবা, এখন তো প্র্যাকটিস করবাই, নোট করবাই, বাট পরীক্ষার আগে অন্তত 5 বা 10টা পরীক্ষাতে যেভাবে লিখবা হুবহু সেভাবে লিখে প্র্যাকটিস করবা। অ্যালগরিদমের ক্ষেত্রেও তাই, যখন পরীক্ষার আগে, সোজা কথা, পরীক্ষায় গিয়ে যাতে তোমার ভাবতে না হয় যে আমি কীভাবে লিখব, সেটা বাংলা সৃজনশীলের ক্ষেত্রে একদম ট্রু। পরীক্ষার হলে গিয়ে যাতে তোমার ভাবতে না হয় যে তুমি কীভাবে লিখবা। যদি তোমার ভাবতে হয়, তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা, মোটামুটি ভালো আসবে, বাট
বেটার যেই মানে কাজটা ছিল সেটা তুমি করতে পারবা না, ঠিক আছে? সোজা কথা, ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর এভরি সিঙ্গেল পসিবিলিটি, ঠিক আছে? মানে আমি ছোট্ট একটা গল্প বলি এখানে। আমি যখন বুয়েটা এক্সাম দিতে গেছি তখন সেখানে নোটিশে খুব সুন্দর করে লেখা ছিল যে ঘড়ি নেওয়া যাবে না, পরীক্ষার হলে ঘড়ি নেওয়া যাবে না। সো এটা তো খুবই অ্যালার্মিং কথা যে ঘড়ি নেওয়া যাবে না, কারণ 3 ঘন্টার একটা পরীক্ষা, টাইম মাথার মধ্যে তো হয়তো আধা ঘন্টার পরীক্ষায় মাথায় রাখা যায়, কিন্তু 3 ঘন্টা পরীক্ষায় আসলে রাখা যায় না মাথায়। সো আমি আবার ধরো যে আমার পড়ানো দেখেই বুঝে গেছো, আমি আবার সবসময় নিয়ম কানুন যেগুলা সেগুলা খুবই মানে মনোযোগ দিয়ে পড়ি। মানে আমি হচ্ছে এরকম একটা মানুষ, ধরো যে ওই যে অ্যাগ্রি করার টার্মগুলা, কোনো একটা অ্যাপ ইনস্টল করার সময় অ্যাগ্রি করার টার্মগুলো অন্তত অনেকখানি পড়ে নিই, ঠিক আছে, পুরাটা না পড়লেও। মানে তারপর ধরো যে এমন একটা মানুষ আমি যে ক্যালকুলেটারের কেনার পর ক্যালকুলেটারের ম্যানুয়াল বসে বসে পড়ছি। সো মানে বোঝার কথা যে আমি একটু ডিটেলস পড়ার চেষ্টা করি সবসময়, এবং এটা সবসময় হেল্প করছে, টাইম কনজিউমিং বাট সবসময় হেল্প করছে। সো যাই হোক, আমি ওখানে পড়লাম যে ঘড়ি নেওয়া যাবে না। সো আমি ভাবলাম যে ঘড়ি নিলে কোনো ঝামেলা টামেলা করে নাকি, আমি ঘড়ি নিয়ে নিই, ঠিক আছে, আমি ঘড়ি নিয়ে নিই। বাট ওইখানে সো রুমে তো অবশ্যই ঘড়ি দেওয়ার কথা, বাট আমাদের যে রুমে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে একদম মানে বিল্ডিংয়ের টপ ফ্লোর, ঠিক আছে? সেখানে মানে সেই ফ্লোরটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে ছিল। ধরো যে একদম বোঝা যাচ্ছে একদম রিসেন্টলি কালার করছে, একদম রিসেন্টলি বানাইছে। সেই রুমে ক্লাস হয় না, মানে হওয়া শুরু হয় নাই বলে সেই রুমে ঘড়ি দেয় নাই। সো পরীক্ষা যখন দিতে বসছি ঘড়ি নেই, 3 ঘন্টার পরীক্ষা, ঘড়ি নেই। এখন এটা তো খুবই একটা অ্যালার্মিং বিষয়, স্পেশালি সেই রকম পরীক্ষা যেখানে টাইমের সাথে আমার যুদ্ধ করতে হবে, ঠিক আছে? সেরকম একটা পরীক্ষা, এটা তো খুবই অ্যালার্মিং বিষয়। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরো যে তোমাদের বাংলা পরীক্ষায়, বাংলা ফার্স্ট পেপার পরীক্ষায় যদি ঘড়ি দেওয়া না হয় তাহলে যেই কাহিনী হবে সেরকম একটা কাহিনী হয়ে গেছে, ঠিক আছে? টাইমের সাথে যুদ্ধ করতে হবে, এবং ধরো যে প্রেশার তো এমনিতেই বেশি এগুলা পরীক্ষায়। বাট ধরো যে আমি পরীক্ষার আগে আধা আধা ঘন্টা না, আমি অনেকক্ষণ, মানে আমার 3 দিন আগে প্রিপারেশন কমপ্লিট, যে এরপরে প্রিপারেশন এক্সট্রা নিলে আমি আসলে কিছু করতে পারবো না, মানে নতুন লাস্ট 3 দিনে নতুন কিছু শিখে আসলে লাভ নাই। সো আমি ঝালাই করছি সবসময়, চিন্তা করছি যে কী কী পড়ছি, কী কী ঝামেলা হতে পারে, যেগুলো ঝামেলা হয়েছে রিভিশন দিছি, আর চিন্তা করছি আমি পরীক্ষা কীভাবে দেবো। সো এটা একটা মানে আনফর্চুনেট একটা ইভেন্ট ছিল, ঘড়ি ছিল না। বাট আমি ধরো যে প্রিপেয়ার্ড অলরেডি, হ্যাঁ ঘড়ি থাকবে না এই জন্য প্রিপেয়ার্ড না, বাট পরীক্ষার হলে প্রবলেম হইতে পারে, প্রবলেম হইলেও আমার ওইদিকে মনোযোগ দেওয়া যাবে না, এটা তো বাবা মা বলেই দিছে, বাট আমি নিজেও নিজেকে বলছি। সো এটা যেই হেল্পটা করছে, সেটা হচ্ছে যখন আমি লেখা শুরু করছি আমি ছোট্ট 2টা স্ট্র্যাটেজি ফলো করছি। একটা হচ্ছে আমার কাছে ঘড়ি নাই, সো আমি পাশের জনকে অবশ্যই বলছি যে ভাইয়া একটু ঘড়িটা একটু সাইড করে রাখো যাতে তুমিও দেখতে পারো আমিও দেখতে পারি, এবং ফার্স্ট আধা ঘন্টা দ্যাট ওয়ার্ক ফাইন। বাট তারপরে ও প্রেশারে পড়ছে, ও ঘড়ি নিয়ে দেখছে, আমার আমার যাতে দেখতে সুবিধা হয় সেভাবে তো ঘড়িটা আর রাখে নাই। সো রাখছে, আমি আসলে আধা ঘন্টা পরে আর ঘড়ি দেখতেই পারিনি। বাট যেটা তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, আমি অলরেডি প্রিপেয়ার ছিলাম যে পরীক্ষার হলে ঝামেলা হইতে পারে, সো অনেকে কলাপস করবে, এখানে আমি কলাপস করি নাই, ঠিক আছে? এবং আনডাউটেডলি ঘড়ি থাকলে সেটা আমার জন্য একটা বেনিফিট হতো, ঠিক আছে, আনডাউটেডলি। বাট আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওই প্রিপারেশনের কারণে আমি সাথে সাথে দুইটা স্ট্র্যাটেজি ফলো করছি। 1 নম্বর স্ট্র্যাটেজি, আমি ছোটো মানে যেগুলো কোশ্চেন পারি সেগুলোতে আমি 1 সেকেন্ড এক্সট্রা টাইম ইউজ করবো না। হ্যাঁ, তার মানে এই না যে আমি 3 মিনিটে যেটা পারি সেটা আমি 1 মিনিটে করার চেষ্টা করব, এটা কখনোই হাইয়েস্ট বেনিফিট দিবে না, ঠিক আছে? বাট আমি যেটা 3 মিনিটে পারি সেটার জন্য আমি 3 মিনিট 1 সেকেন্ড ব্যয় করবো না। আমার যতটুকু টাইম লাগে পারার জন্য আমি ততটুকু দেবো, বাট তার চেয়ে বেশি দেবো না। তোমরা যেটা করো ফার্স্ট সৃজনশীলের ক আর খ নাম্বারেই মানে আলটিমেট টাইম দিয়ে দাও, এটা হয়। এটা আসলে মানে ওই সময় আমি এটা ডিসিশনটা নিলাম, মানে পরীক্ষার তো 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে ঢুকছি, আধা ঘন্টা আগে ঢুকতে হয়। সো আমি এটা ভাবলাম পরীক্ষা স্টার্ট করার আগে, এবং আরেকটা ভাবলাম যে এটা করলে আমার
লাস্ট আমি কঠিনগুলো টাচই করবো না, কারণ কঠিনগুলো আমার এক্সট্রা টাইম লসের চান্স আছে, বা আমি জানি না আমার কতক্ষণ লাগবে। সো কঠিনগুলো আমি টাচই করবো না। সো আমি কঠিনগুলো টাচ না করে, একদম টাচ না করে পুরো পরীক্ষাটা শেষ করলাম। আমার ফার্স্ট টাইম একটু জাস্ট শেয়ার করি। আমার ফার্স্ট টাইমে ম্যাথ আমি করছিলাম মোস্ট প্রবাবলি 17টা, না ম্যাথ 17টা না, ফিজিক্স করছিলাম 17টা, ম্যাথ করছিলাম অ্যারাউন্ড 14টা। যদিও আমি ম্যাথ সবচেয়ে ভালো পারি, পরীক্ষার হলে কোনো ইগো নাই আসলে, আমি ম্যাথ ভালো পারি, আমার 20টাই করতে হবে এরকম কোনো ইগো নাই। ম্যাথ করছিলাম 14টা, ফিজিক্স করছিলাম 17টা আউট অফ 20টা, আর কেমিস্ট্রি করছিলাম, কেমিস্ট্রি তো আমি পারি না, মনে হয় 13টার মতো করছিলাম। ঠিক আছে, আমার মনে নাই কেমিস্ট্রি। হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বললা? আচ্ছা আচ্ছা, আর কথায় আসি। সো তারপরে লাস্টে গিয়ে মানে এটা করতে করতে আমার প্রায়, যেগুলো একদম পারি সেগুলো করতে করতে আমার প্রায় 2 ঘন্টা শেষ। তারপর আধা ঘন্টায় যেগুলো প্রায় পারি কিন্তু ফার্স্টে ধরিনি সেগুলো করলাম। লাস্ট আধা ঘন্টায় আমার কাছে বাকি ছিল 5টা কোশ্চেন। হ্যাঁ, যে হ্যাঁ পারি বলতে ধরো যে একটা কোশ্চেন পুরা পারি না, অর্ধেক পারি, অর্ধেকই লিখে রাখছি। বাট আমার বাকি ছিল 5টা কোশ্চেন, 5টা কঠিন কোশ্চেন। ঠিক আছে, সো আধা ঘন্টা, দেখো টোটাল 180 মিনিটে 60টা কোশ্চেন, সো পার কোশ্চেন 3 মিনিট করে টাইম পাবো। বাট আমি এই যে স্ট্র্যাটেজিটা ফলো করলাম যে আমি এক্সট্রা টাইম লস করবো না, সেই জন্য আমি লাস্ট 5টা কঠিন কোশ্চেনে, টাইম কনজিউমিং কোশ্চেনে আমি পেয়ে গেছি আধা ঘন্টা। সো 3 মিনিট পাওয়ার কথা ছিল পার কোশ্চেন, আমি ওই জায়গায় ডবল টাইম পাইছি, এবং সেটা খুবই বেনিফিশিয়াল আমার জন্য। টাইম খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার জন্য। এখন ওই জায়গায় ওই 5টা কঠিন কোশ্চেনের মধ্যে মানে, এবং আমি মনে করছি যে ওই 5টা আমি পারবো না, মানে আমি ফার্স্টে দেখে আমার মনে হয়েছে। বাট আমি ঠান্ডা মাথায় আবার শুরু করছি, আমার কাছে টাইম আছে, আমি 5টার মধ্যে যদি 2টাও পারি সেটাও ভালো, কারণ ওই 5টা আমি মনে করছি যে আমি পারবো না। সো যখন আমি ধরছি, আমি 5টাই টাচ করছি, অবশ্যই টাচ করছি, বাট তার মধ্যে আমার 2টা হয়েছে। এবং 3 নাম্বারটা আমি আসলে এখনও আনছিওর আমার হয়েছে কি হয়েছে না, পজিশন দেখে মনে হয়েছে যে হয় নাই 3 নাম্বারটা। ঠিক আছে, সো তিন তিন 2টা হয়েছে। আর এখানে একটা ঝামেলা হয়েছে যে আমি যে একটু, সো যেটা বলছিলাম যে যেহেতু একটু তাড়াহুড়া করছি, যেগুলো পারি সেখানে আমার অ্যাকচুয়ালি 2টা ভুল হয়েছে, সিলি ভুল, যেটা হয়তো ভুল হওয়া উচিত ছিল না। বাট পরীক্ষায় হয় 2-1টা সিলি ভুল হয়, বাট 2টা কঠিন জিনিসও পেরে আসলাম। সো মানে আলটিমেটলি ব্যালেন্স হয়ে গেছে, যেরকম আমার হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে। এবং ব্যালেন্স হওয়াটাও কিন্তু অনেক বড় জিনিস, কারণ এগুলো পরীক্ষার একটা অন্যতম টেস্ট হচ্ছে নার্ভ। নার্ভ একটা, যেমন যে কোনো বড় পরীক্ষার এইচএসসি, তুমি চিন্তা করো এইচএসসিতে তুমি যখন দিতে যাবো তোমার মানে ধরো যে মানে কেমন ফিলিং হবে তুমি একটু চিন্তা করো, বা এসএসসি যখন দিতে গেছো 9-10 পরে। সো এগুলার একটা বড় টেস্ট হচ্ছে নার্ভ। সো সেখানে সেটা আমাকে তাহলে ইফেক্ট করলো না, বাট অনেকটা ইফেক্ট করছে। সো এটা একটা মানে বেশ ভালো একটা জিনিস। সো সোজা কথা, ওরা নার্ভের টেস্ট নিতে চাইছে, সেখানে আমার ভালো রেজাল্ট আসছে। কেমন? আচ্ছা, আর হয়তো ওই যে 3 নাম্বার যেটা, সেটা হইলে ভালো হইতো। ভালো আসলে কি ভালো হইতো আর কি, আচ্ছা যা হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরও ভালো করা পসিবল ছিল, আরও ভালো করা পসিবল ছিল, বাট যা হয়েছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। ঠিক আছে, যতটুকু হয়েছে ততটুকু নিয়ে যদি খুশি থাকতে না পারি তাহলে কী নিয়ে খুশি হবো বলো? আচ্ছা, সো যাই হোক, এটা বলতেছিলাম যে তুমি সবসময় মানে পরীক্ষার প্রিপারেশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। পরীক্ষার জন্য 2টা জিনিসকে একটু আমি মানে আলাদা করি। একটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য থিওরিটিক্যাল প্রিপারেশন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রিপারেশন। কোনোটাই একা এনাফ না, বাট 2টাই একসাথে এনাফ। ঠিক আছে, মানে গল্প বললে তো আসলে বলাই যায়, আমি ছোট্ট করে একটা গল্প বলি, সেটা এটা বলতেও পারি নাও বলতে পারি। এইগুলা গল্প আমার মানে খুবই, ধরো যে আমার সাথে থাকলে 1 মাস 1.5 মাস থাকলে এগুলো শুনবাই এরকম গল্প। এটা হচ্ছে ছোট্ট করে বলি, একটু কুইকলি বলি। ক্লাস 9-এর ঘটনা সেটা। তখন 8-এ ধরো যে আমার রেজাল্ট ভালো হওয়া শুরু করছে 7 থেকে, আমি 7-এর লাস্ট থেকে।
6-7 আমি প্রচুর খেলতাম, মানে আমি স্পোর্টস প্রচুর পছন্দ করি। এরকম ঘটনা আছে যে ধরো যে আমরা যখন 6-এ ছিলাম তখন 3টা টার্ম ছিল, এবং এরকমও ঘটনা আছে যে রমজানের মধ্যে সেকেন্ড টার্ম পরীক্ষাটা পড়ছিল, তো রোজা রাখছি, পরীক্ষা দিছি, তারপরে 4 ঘন্টা মাঠে খেলে, রোজা রেখেই 4 ঘন্টা মাঠে খেলে বাসায় চলে আসছি, এবং আমার এক ফোঁটা এনার্জি নেই বডিতে, ঘুমাই গেছি, নামাজ কালাম কিচ্ছু না পড়ে ঘুমাই গেছি। ইফতারের সময় ডাক দিছে, পরীক্ষা দিয়ে 4 ঘন্টা খেলে আসছি, ধরো যে পরীক্ষা 11টায় শেষ, ছোটো পরীক্ষাগুলো, বাসায় আসছি 3টায়। তারপরে তখন মানে মাঠও ওপেন ছিল একদম, এটা একটা ভালো, এটা 6-7-এর দিকে। তারপরে এটা মনে হয় 7-এর ঘটনা আমি যেটা বলতেছি এখন। যাই হোক, পরে মানে সন্ধ্যার পরে একটু পড়তে বসছি, 3-4 ঘন্টা পড়ছি, তারপর নেক্সট দিন পরীক্ষা দিতে গেছি। হ্যাঁ, সো রেজাল্ট আনডাউটেডলি অনেক ভালো ছিল না, মোটামুটি ছিল, খারাপও ছিল না। 100 জনের মধ্যে 17 মনে হয় বেস্ট ছিল, আর ওর ছিল মনে হয় 35 হওয়ার পর একটু টনক নড়লো এক, আর হচ্ছে ফ্রেন্ডের সাথে অনেক ঝগড়া হলো, বুঝছো। এখন ধরো যে মানে অলরেডি তো একটু চিনতে চেনা শুরু করছো আমাকে, আমি যে কোনো নেগেটিভ জিনিসকে, ঘটনা নেগেটিভ, বাট ঘটনার ইফেক্টটাকে পজিটিভলি ফেলার সবসময় চেষ্টা করি, ঠিক আছে। সো আমি ঠিক করলাম, মানে এটা তো অনেক ডিটেলস, আমি ডিটেলস বলবো না, ছোটো করেই বলতেছি, হয়তো পরবর্তীতে কোনো সময় ডিটেলস বলা হবে। সো ঝগড়া হয়ে আমি ঠিক করলাম যে মানে পড়া তো অনেক বাকি, আজকে আমি যতটুকু আছি এখানে দেখো 47 পেজ আছে, মনে হয় আরও 10 পেজের মতো বাকি, পড়া তো অনেক বাকি, আজকে যতটুকু শেষ করতে চাইছি। আচ্ছা ঠিক আছে, সো এটা একটা ছোট্ট একটা র্যাঙ্কিং নিয়ে ঝামেলা হয়েছিল। ধরো যে আমি ক্যাপ্টেন ছিলাম, সো টিমের, ক্রিকেট টিমের আমাদের সেকশন ছিল মানে খুবই গুছানো একটা টিম, মানে এরকম আমরা সেকশন ওয়াইজ ক্রিকেট খেলতাম। আমরা আমরা এই সেকশন ছিলাম, বিসি এর সাথে আমরা খেলতাম না, ওরা ক্রিকেটে অত বেশি আমাদের মতো ডেডিকেটেড ছিল না। সো সব কিছু মিলেই আমরা খেলতাম হচ্ছে 7-এ থাকতে ক্লাস 9-এর টিমের সাথে। 7 আর 9-এর মধ্যে আকাশ পাতাল তফাৎ, যে কোনো স্পোর্টস, এটা তোমরা জানো, এটা বোঝাই যায়। আমরা 9-এর সাথে টোটাল 7টা ম্যাচ খেলছিলাম, এবং তার মধ্যে আমরা 6টাই জিতছি, এবং লাস্টটা হচ্ছে ভাইয়াদের সাথে গ্যাঞ্জাম করে শেষ হয়েছে, ঠিক আছে। সো মানে ধরো যে অনেক কিছুই করছি, তখন ক্যাপ্টেন ছিলাম আমি। আর মানে ধরো যে যেহেতু আমরা একটু প্রফেশনালি খেলতাম, বুঝতেই পারতেছো, আমরা চেষ্টা করতাম একটু প্রফেশনালি খেলার। সো মাঝে মাঝে একে বাদ দিতে হইতো, ওকে বাদ দিতে হইতো, টিম কম্বিনেশন চেঞ্জ করতে হইতো। হ্যাঁ, একসাথে টিম ডিসিশনই ছিল, বাট ধরো যে ব্লান্টগুলা, মানে ডিসিশনের যে আঘাতগুলা, বা ওরা যে কষ্ট পাইলে সেই কষ্টের কারণটা রিপ্রেজেন্টেশন ছিলাম আমি। যে কোনো লিডারশিপের এটা একটা প্রবলেম, কোনো কিছু যদি ওভারঅল মিস্টেকও হয়, অ্যাকচুয়ালি তোমার উপর ব্লানটা পড়বে, এবং এটা তোমার মেনে নিতেই হবে। এটা একটা ছোট্ট প্রবলেম, এবং এটা ওভারকাম করাও খুব বেশি সোজা, মানে খুব বেশি কঠিন না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যদি তুমি পছন্দ করো লিডারশিপ রিলেটেড কাজ পছন্দ করো, তাহলে এটা মেনে নেওয়া খুব বেশি কঠিন কাজ না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, সো এক পর্যায়ে গিয়ে কিছু এরকম হার্ড ডিসিশন নেওয়ার সময় একটা মানে ইভেন্ট হয়, সেই ইভেন্টের ফলে ধরো যে মানে মানে কিছু কিছু মানুষকে একটু হয়তো কষ্ট দেওয়া হয়ে যায়। সো ওরা ডিসিশন নেয় যে ওরা আমাকে পাল্টা একটু কষ্ট দেবে। সো সেটার জন্য ধরো যে ক্লাস 7-এর ছেলে খুবই লেম শোনাবে এখন বিষয়গুলো, বাট ওরা হচ্ছে একটা র্যাঙ্কিং সিস্টেম করে, এবং সেই র্যাঙ্কিং সিস্টেমে ধরো যে টোটাল আমাদের টিমে ছিল 15 জন, 14 মানে ভোটে র্যাঙ্কিং হবে। ধরো যে ক্রিকেটের র্যাঙ্কিং দেয় না, ব্যাটসম্যানদের র্যাঙ্কিং, বোলারদের র্যাঙ্কিং। সো যখন র্যাঙ্কিং সিস্টেমটা করছে, ওদের টার্গেট অনেকটা এরকম ছিল যে মানে হুজাতকে বুঝে মানে তখন আসলে সব কিছুই ভালো চলতেছিল, ক্রিকেট ফুটবল সব কিছুই, যে হি ইজ নট দ্য বেস্ট, এরকম একটা মানে ধরো যে সুসময় আর কি তখন। সো ওদের ডিসিশন আসলো যে হুজাতকে বোঝে হি ইজ নট দ্য বেস্ট, নট এনিথিং এনিমি টাইপের কোনো কিছু, বাট জাস্ট একটু এরকম বুঝাইতে চাইছে। ওরাও তো বাচ্চা, আমিও বাচ্চা, ওরাও বাচ্চা। সো যাই হোক, ওরা একটা র্যাঙ্কিং করছে, র্যাঙ্কিংয়ে ভোটে, এবং 14 জনের ভোটে আমি ছিলাম 1 নম্বরে। আর 15 নম্বর জনের যে ভোটটা, সেটা যদি মানে ঘটনা হচ্ছে আমাকে যদি সে
ওভারঅল র্যাঙ্কিংয়ে 4-এও দেয়, আর তখন যে 2-এ ছিল তাকে 1-এও দেয়, তাও সেকেন্ড জন আমাকে ক্রস করতে পারে না। ক্রস করতে পারে যদি সেকেন্ড জনকে 1-এ দেয় আর আমাকে 5-এ দেয়। সো সেটাই দিল। সো যাই হোক, এখানে মেজাজ খারাপ হয়ে গেছিলো একটু, এবং তখন আমি নিজেকে বলি যে এরকম একটা র্যাঙ্কিংয়ে ঝামেলা করলো, সো যেই র্যাঙ্কিংয়ে ওদের হাত নাই সেই র্যাঙ্কিংয়ে আমি ভালো করবো, উইচ ওয়াজ স্টাডি। সো তখন থেকে পড়াশোনা শুরু করি, এবং রেজাল্ট ছিল একদম সাথে সাথেই। 7-এর ফাইনাল এক্সামে ছিলাম, হয়ে গেলাম সেকেন্ড। তারপরে ছোট্ট একটা জিনিস বা ঘটনাটা নেগেটিভ। হ্যাঁ, লাস্টে তো দেখতে পাইনি আমি, টাইম দেখতে পাইনি আমি টোটাল এক্সামে। লাস্টের দিকে একদম লাস্ট 10 মিনিট তো টিচাররা বলে 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, সেটা বলছে। আর আমি টিচারকে জিজ্ঞেস করছি 5 বার টোটাল এক্সামে, 5 থেকে 6 বার আমি জিজ্ঞেস করছি, বাট আমি দেখতে পারিনি আমার টাইম, আমি দেখতে পারিনি আমার আন্দাজে। ধরো যে আমার যখন ওই যে ফার্স্ট ম্যাথ 14টা, ফিজিক্স 17টা, কেমিস্ট্রি 13টার মতো করা হয়েছে, তখন স্যারকে জিজ্ঞেস করছি। তারপর ধরো যে আবার সেকেন্ড স্টেপ যখন মোটামুটি পারি এগুলো শেষ করছি, তখন জিজ্ঞেস করছি, তখন স্যার বললো আধা ঘন্টা বাকি আছে। ওই সময়টার কথা বলছি যে আমার লাস্ট তখন আরও 6টা ম্যাথ বাকি, মানে 6টা কোশ্চেন বাকি ছিল। আচ্ছা, সো এই ঘটনা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, রেজাল্টটা পজিটিভ হইতে হবে। আমার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার একটা ফ্রেন্ড, আমার অনেক ভালো ফ্রেন্ড, ও হচ্ছে সাস্টে পরীক্ষা দিয়ে আমাকে বলতেছে যে ভাই কোশ্চেন হার্ড হয়েছে, সেজন্য পরীক্ষাটা, মানে কোশ্চেন ইজি হয়েছে সেজন্য পরীক্ষা ভালো হয় না, কারণ সাস্টের সবার প্রিপারেশন হচ্ছে কোশ্চেন হার্ড হবে। সো আমি ওকে বলছি যে আমি পরীক্ষা দিই নি সাস্টে, কারণ বইয়ের রেজাল্ট নিয়ে মাথা নষ্ট ছিল যে কী হয় না হয়, মাথা নষ্ট থাকা স্বাভাবিক। সো যাই হোক, আর তখন ওই টাইমে ট্রেন পাওয়া খুবই টাফ, ঠিক আছে। সো এটা একটা ঝামেলা ছিল। যাই হোক, সো ওকে আমি বলছি যে ভাই কোশ্চেন যদি মানে হার্ডও হইতো, তুই যেটার প্রিপারেশন নিছিস, তাহলেও তোর এক্সাম ভালো হইতো না। কারণ হচ্ছে দেয়ার ইজ অনলি 2 অপশান, হয় মানে তুমি একটা পজিটিভ ঘটনাকে হয় তুমি পজিটিভলি ইউজ করবা, নাহলে নেগেটিভলি ইউজ করবা। সিমিলারলি একটা নেগেটিভ ঘটনাকে তুমি হয় পজিটিভলি ইউজ করবা, নাহলে নেগেটিভলি ইউজ করবা। অপশন এই দুইটা ঘটনার ক্ষেত্রে অপশন 2টা করে। বাট এখানে একটা কোরিলেশন আছে, যে একটা ভালো জিনিসকে বাজেভাবে ইউজ করে, যেমন ধরো যে তুমি পরীক্ষায় খুব ভালো করছো, সেজন্য তুমি নেক্সট পরীক্ষা খারাপ করছো, পড়াশোনা ছেড়ে দিছো, বেশি আড্ডাবাজি করছো। আড্ডাবাজি খুবই ভালো জিনিস, বাট অতিরিক্ত না, ঠিক আছে। তুমি ঘটনা যদি বাজেও হইতো, তোমার পরীক্ষাটা যদি, তোমাদের এক্সাম্পল দিচ্ছি, বাট এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। সো তুমি যদি ঘটনাটা বাজে একটা ঘটনা হইতো, তুমি ওই খারাপ রেজাল্টটাই নিতা। যদি তুমি ভালো একটা, ধরো যে ভালো রেজাল্ট করছো, সেটার ভালো ইফেক্ট পড়ছে, যদি খারাপ হইতো তোমার পক্ষে সম্ভব ছিল সেটারও ভালো ইফেক্ট পাওয়া। সো রিলেশনটা হচ্ছে, তুমি যদি প্রিপেয়ার্ড থাকো, এক অরিজিনাল প্রিপারেশন তোমার থাকে, তাহলে ঘটনা বাজে হোক ভালো হোক এটা তোমার হাতে নাই, টু বি অনেস্ট, এটা তোমার হাতে নাই। বাট ঘটনা যেটাই হোক তুমি সেটাকে ভালোভাবে ইউজ করতে পারবা। ঘটনা ভালো বা খারাপ, বাট ঘটনার ইফেক্ট দ্যাটস গুড। আর যদি তোমার প্রিপারেশন আসলে এনাফ না হয়, তাহলে দেখবা যে ভালো হইলেও বাজে দিকে যাচ্ছে, খারাপ হইলেও বাজে দিকে যাচ্ছে। সো সেই জন্যই বলছি, যে কোনো ঘটনা সম্পর্কে একটু প্রিপেয়ার থাকতে হবে, যে আমার ইফেক্টটা ভালো হইতে হবে। ধরো যে লাইফে অনেকের হার্ড টাইম যায়, আমার সবচেয়ে হার্ড টাইম গেছে ক্লাস 10-এর লাস্টের দিকে, এবং আমার যে বাসায় টিচার ছিল তাকে আমি বলছিলাম যে স্যার আমার পড়া হয় না, আমি পড়তে পারতেছি না। সে আমাকে বলছে যে তুমি যে মানে নর্মাল অ্যাটিটিউড করতেছো, উল্টাপাল্টা অ্যাটিটিউড করতেছো না, সেটাই এনাফ। মানে তার ভাষায় হচ্ছে তুমি যে দাঁড়ায় আসো, দ্যাটস এনাফ, তোমার পড়তে হবে না, যা পড়ছো 2 বছর এনাফ। সো আসলে এটা বেশি পার্সোনাল ইস্যু, এটা নিয়ে কথা আমি বলবো না। বাট মানে এইটা অবশ্যই একটা ভালো ঘটনা না, বাট সেই ঘটনাটাকে আমি কীভাবে নিছি সেটা একটু শেয়ার করি। আমি নিছি যে আই ওভারকেম দ্যাট। হ্যাঁ, প্রবলেমের কিছুটা রিজন আমি ছিলাম, কিছুটা রিজন আশেপাশের মানুষ ছিল, অনেক কিছু। মানে প্রবলেমটা আমি বলবো না, এটা আমি আসলে কাউকে বলি না, বলবো না, বলার কোনো চান্স নাই। সো যাই হোক,
আমি এটা এভাবে নিছি যে আমি যদি ওই প্রবলেম সলভ করতে পারি, আমি যদি ওই প্রবলেম ওভারকাম করতে পারি, আই ক্যান ওভারকাম এনি প্রবলেম, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওভারকাম এনি প্রবলেম। সো এই যে দেখো ইফেক্টটা কিন্তু পজিটিভ এবং সেটা অনেক পজিটিভ ইফেক্ট পড়ছে। হ্যাঁ, ঘটনাটা ভালো না, বাট ঘটনা কী ঘটবে সেটার উপর আমার হাত নাই, আমার জাস্ট হাত আছে সেটার ইফেক্টটাকে আমি কোন দিকে নিয়ে যাব। ঠিক আছে, সো দেখো কথা বলতে বলতেই মাত্র আধা ঘন্টা আছে। সো এটাই মানে তোমাদের সবসময় প্রিপারেশন রাখতে হবে, থিওরিটিক্যাল প্রিপারেশন, প্র্যাকটিক্যাল প্রিপারেশন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি ওই দিন মানে একটা আমার ভাগ্নি 13 মাস বয়স, তার সাথে কার্টুন দেখতেছিলাম, বুঝছো, কার্টুন দেখতেছিলাম, কার্টুনে বলতেছে যে ওই যে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েসের গল্প। দ্য হেয়ার ওয়াজ ফাস্ট, দ্য হেয়ার ওয়াজ রিয়েলি ফাস্ট, বাট ইট টুক রেস্ট অ্যান্ড সো ইট স্লিপড, ওকে, বাট দ্য স্লো অ্যান্ড স্টেডি টর্টয়েস ওন দ্য রেস্ট, গানে গানে বলতেছিল। সো আমি দেখলাম যে এটা সব ক্ষেত্রেই ট্রু। স্লো অ্যান্ড স্টেডি, এখানে আসলে স্লো কথাটা কিন্তু আলাদাভাবে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি কথাটা একসাথে। এবং এখানে বুঝাইছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক কনসিস্টেন্টলি। কতটুকু ওয়ার্ক করতে হবে সেটা তোমার ব্রেন, তোমার ট্যালেন্ট, তোমার অ্যাবিলিটি, তোমার সারাউন্ডিংসের উপর ডিপেন্ড করে। বাট তোমার যেই পরিমাণ করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক দ্যাট মাচ অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক কনসিস্টেন্টলি। এরকম না যে তোমাকে আমি এখন বললাম যে 16 ঘন্টা পড়ো, দ্যাটস রিয়েলি আনসুইটেবল, মানে এটা ইরিজনেবল। তুমি হয়তো একদিন পড়তে পারবা, বাট তারপর তুমি বলবা যে ধর এটা আসলে সম্ভব না, সো তোমার আরও কলাপস করবে। কলাপস করার কোনো দরকার নেই, তুমি হচ্ছে কনসিস্টেন্ট থাকো, তুমি অ্যাকচুয়ালি নিজের লেভেলটা বোঝার চেষ্টা করো যে আমি কতটুকু যাইতে চাই, কতটুকু, এবং সেইটাই মানে সেই লেভেলটাই তোমার হচ্ছে স্লো। সেই যে মিনিমাম, ধরো যে একটা বই শেষ করতে হবে 3 দিনে, তাহলে তোমার স্লো বলতে কিন্তু এখন বোঝায় যে ডেইলি 1/3 শেষ করা, আর ফাস্ট বলতে বোঝায় হচ্ছে একদিনে শেষ করে ফেলা। সো আমি যেটা বলতেছি যে স্লো মানে কিন্তু আসলে স্লো না, স্লো মানে বুঝাইছে হচ্ছে মিনিমাম স্পিড, মিনিমাম কতটুকু স্পিড বা মিনিমাম কতটুকু এফোর্ট। সো সোজা কথা, মানে স্লো অ্যান্ড স্টেডিকে আমরা একটু সুন্দর করে মিনিমাম অ্যান্ড স্টেডি লিখতে পারি। দ্যাটস এনাফ, মিনিমাম এনাফ যদি তুমি স্টেডি হও, কিন্তু ম্যাক্সিমামও এনাফ না যদি তুমি নন স্টেডি হও। সো আমি দেখলাম যে আমরা দেখো কত, এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আসলে শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা সেটা নিয়ে কখনো ডিটেলস চিন্তা করি না। সো মানে তোমাদের বইগুলোর ক্ষেত্রে আমি একই কথা বলি, সব বইগুলো এত সুন্দর যে আমরা আসলে ভাবি না, কিন্তু সব কিছুর মধ্যেই অনেক কিছু আছে, কারণ এগুলো যাদের মাথা থেকে আসছে তারা আমাদের থেকে আসলে অনেক ট্যালেন্টেড, নাইলে অনেক এক্সপিরিয়েন্সড। আচ্ছা দাঁড়াও, আমার ভিডিওটা একটু উল্টাই গেছে, আমি একটু সোজা। ইনহেরেন্ট কী আছে সেটা নিয়ে মাথা ঘামাইতে হবে, ঠিক আছে, কারণ ইনহেরেন্ট অনেক কিছুই আছে। সো দ্যাটস এনাফ, মিনিমাম অ্যান্ড স্টেডি, দ্যাটস এনাফ। অবশ্যই মিনিমামের চেয়ে কম সেটা এনাফ না, বাট মিনিমাম অ্যান্ড স্টেডি দ্যাটস এনাফ। ম্যাক্সিমাম অ্যান্ড নন স্টেডি সেটা এনাফ না। হ্যাঁ, তুমি যদি ম্যাক্সিমাম অ্যান্ড স্টেডি করতে পারো সেটার চেয়ে ভালো কিছু নাই, বাট সেটা আসলে আমরা তো মানুষ, আমরা 100% সব ক্ষেত্রে পারি না। সো অ্যাকচুয়ালি আমাদের জন্য সবচেয়ে ফ্রুটফুল ওয়ে এটাই। বাট কখনও যদি তুমি ম্যাক্সিমাম অ্যান্ড স্টেডি পারো, দ্যাটস অলওয়েজ এনকারেজড, যদি পারো, ঠিক আছে। বা তুমি যদি মিনিমাম অ্যান্ড স্টেডি করো, তোমার মিনিমামের পরিমাণটাকে আস্তে আস্তে বৃদ্ধি করো, তোমার কোয়ালিটি, তোমার লেভেলটাকে আস্তে আস্তে বৃদ্ধি করো, সেটাও একই জিনিস, ঠিক আছে, মানে তোমার হরাইজনটাকে বৃদ্ধি করবা। কথা অনেক বেশি বলে ফেলছি। আচ্ছা, যাই হোক, সো যথাসম্ভব এক পাতায় শেষ করবো আমরা ফ্লো চার্ট। একাধিক পাতায় গেলে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। একটু টান দিলাম, তোমরা মেইনলি জায়গা রাখবা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমি অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মধ্যে পার্থক্য দিছি। পার্থক্যগুলো খুব ছোট করে বলি। অ্যালগোরিদম হচ্ছে সমস্যা সমাধানের ধাপসমূহের লিখিত প্রকাশ, আর ফ্লো চার্ট হচ্ছে সেই ধাপসমূহেরই চিহ্ন বা সাংকেতিক চিত্রের মাধ্যমে ধাপসমূহের স্টেপ বাই স্টেপ প্রকাশ আর কি। সো এটা লিখিত, আর এটা হচ্ছে চিহ্ন বা চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে। অ্যালগোরিদম যেহেতু লিখিত প্রকাশ, তাহলে এটাতে আমরা মেইনলি কী করব? যেহেতু লিখিত প্রকাশ, তাহলে এটা মেইনলি
বর্ণনামূলক, আর হচ্ছে ফ্লো চার্টটা মেনলি চিত্র নির্ভর, জায়গা রেখে দিবা পরে তুলে নিবা। আর হচ্ছে অ্যালগোরিদম, সেখানে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগবে। কারণ কি? কারণ হচ্ছে লিখিত রূপ অবশ্যই। আর হচ্ছে ফ্লো চার্টে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগবে, যেহেতু এটা একটা চিত্ররূপ, ঠিক আছে। তারপর হচ্ছে ভুল খুঁজে বের, যেহেতু বুঝতে সময় বেশি লাগবে, বোঝাটা একটু টাফ। রেহনুমা, তোমার ভাই তো মিটিংয়ে চলে আসছে, অ্যাকসেপ্ট করবো বলো, নাকি ডিক্লাইন করে দেবো? অ্যাকসেপ্ট করবো না? কি তুই কি কাহিনী করতেছিস এখানে? কি শিখলি ক্লাসে? আমার জীবনের গল্প শুনলি? তুই তো মোটামুটি জানিস, সেভেন সেভেন এটা জানতি না তোরা, জাস্ট মানে আন্দাজ করছিস যে কেমনে চেঞ্জ হইলো কাহিনী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা নে, ফ্লো চার্ট শিখে যাবি, থাক থাক। হ্যাঁ, তোরা আমি ডিক্লাইন করে দিতে চাইছিলাম, বুঝছিস? তোরে তোরে ডিক্লাইন করে দিতে মজা লাগতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। সো এরপরের যেটা, যেহেতু প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে বা বোঝাটা একটু টাফ, সো এখানে ভুল খুঁজে বের করা এবং সংশোধন দুইটাই কি অবশ্যই এটা টাফার। কেমন? আর ফ্লো চার্টের ক্ষেত্রে কি তুমি ভুল খুঁজেও বের করতে পারবা ইজিলি, সংশোধনও করতে পারবা ইজিলি, ঠিক আছে। আর হচ্ছে অ্যালগোরিদমে যেহেতু লিখিত প্রকাশ, নির্দিষ্ট কাঠামো, অর্থাৎ কাঠামো বলতে চিহ্ন, সংকেত এগুলো নাই, জাস্ট অর্ডার ফলো করে লিখে গেলেই হবে। আর ফ্লো চার্টের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট কাঠামো রয়েছে। কাঠামো বলতে আমি ইন্ডিকেট করতেছি চিহ্ন, সংকেত এবং ফ্লো এর দিক সব কিছু মিলে একটা, আমার সোজা কথা, আমার একটা কাঠামো বা আমার একটা প্রসিডিউর ফলো করতে হবে, ঠিক আছে। সো সো প্রসিডিউর ফলো করবো আমরা, প্রসিডিউরটা দেখাবো। তার আগেই বলে নেই যে ফ্লো চার্ট কত ধরনের, ঠিক আছে। এগুলা বেশিরভাগই তোমরা আপাতত বোঝার চেষ্টা করো বা রাফ লেখার চেষ্টা করো, পরবর্তীতে তুলে নিও। আমি তো ছবি পাঠাই দিই, আধা ঘন্টার মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ফ্লোচার্ট দুই ধরনের হয়, সিস্টেম ফ্লোচার্ট, মানে ফ্লোচার্টের সংজ্ঞার মধ্যেই কিন্তু বলছি কোনো সিস্টেম বা প্রোগ্রামের ধাপসমূহকে প্রকাশ করবো, রাইট। সো হয় সিস্টেম ফ্লোচার্ট, নাইলে প্রোগ্রাম ফ্লোচার্ট। কেমন? আচ্ছা, এখন সিস্টেম ফ্লোচার্টে যে কাহিনীটা আছে সেটা হচ্ছে একটা সিস্টেম, একটা ওভারঅল সিস্টেম। যেমন কি সিস্টেম হইতে পারে? সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম হইতে পারে, বা তোমাদের কলেজ পরিচালনা করতেছে, সো এটা হচ্ছে কলেজ পরিচালনার সিস্টেম হইতে পারে, ঠিক আছে। এই সিস্টেমটার সকল কাজ, ধাপে ধাপে, অর্থাৎ ধারাবাহিকতাটা, যেটা কাজের ধারাবাহিকতা যেই ফ্লোচার্টটার মাধ্যমে দেখানো হবে তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে, ঠিক আছে। তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। আর হলো সিস্টেম ফ্লোচার্টে পরে তুলে নিও, জাস্ট বোঝার চেষ্টা করো। সিস্টেম ফ্লোচার্ট কী করবে? কোনো একটা প্রোগ্রাম না, বরং একটা সিস্টেম, কম্পিউটার সিস্টেম, বা ধরো যে একটা নেটওয়ার্ক সিস্টেম, অথবা কলেজ পরিচালনা করতেছে সেই সিস্টেম, বা ধরো যে একটা ফুটবল ম্যাচ হচ্ছে সেটার মানে সেই ম্যাচ পরিচালনার সিস্টেম, সেটা সব কিছু মিলে মানে ওই সিস্টেমগুলোকে যেটা প্রকাশ করবে। যেমন একটা ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সিস্টেমটা কি, ধরো যে অনেকটা এরকম যে রেফারিকে ডাকতে হবে, তারপর হচ্ছে বল যদি সাইড লাইনের বাইরে চলে যায় তাহলে থ্রো ইন হবে, মানে এরকম ঘটনা। তারপর হচ্ছে বল যদি গোল লাইন ক্রস করে তাহলে গোল হবে। সো সোজা কথা, সব কিছুরই একটা সিস্টেম, প্রত্যেকটারই মানে একটা সিস্টেম, ম্যাচ পরিচালনার সিস্টেম, সেটারও ফ্লো চার্ট কিন্তু তৈরি করা যায়। আচ্ছা, সিস্টেম ফ্লো চার্টে ব্যবহৃত কিছু প্রতীক, আচ্ছা এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, বাট সিস্টেম ফ্লো চার্টের চেয়ে প্রোগ্রাম ফ্লো চার্টটা বেশি ইম্পর্টেন্ট। এটা ইনপুট আউটপুট, রম্বস না, অনেকটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে, সামান্তরিকটা বোঝায় হলো ইনপুট অথবা আউটপুট। তোমাদের বই সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট জিস্টগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। তারপর এই যে
কানেক্টর দিয়ে বলছিলাম বৃত্ত, এটা কানেকশন প্রকাশ করবে। তাহলে কানেক্টর মানে বৃত্তটা কি? কানেকশন, এটাকে কানেক্টর বলে বা কানেকশনকে প্রকাশ করবে। তারপর আছে হলো অ্যারো। অ্যারোগুলা হচ্ছে ফ্লোকে ইন্ডিকেট করে, রাইট? অ্যারোগুলা ফ্লোকে ইন্ডিকেট করে। আচ্ছা, তারপর হচ্ছে প্রসেসকে ইন্ডিকেট করে কি? প্রসেসকে ইন্ডিকেট করে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল মানে কি? চতুর্ভুজ নাকি? আচ্ছা, যাই হোক, মানে আয়ত। আয়তর ইংলিশ কি? ভুলে গেছি, রেক্ট্যাঙ্গেলই মনে হয়। আচ্ছা, যাই হোক। সো ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে চতুর্ভুজ। আচ্ছা, যাই হোক, আয়ত। আয়ত প্রকাশ করা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণকে। তারপর হচ্ছে এইটারই একটু মডারেট ভার্সন, মানে অনেকটা এটা, মানে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হলো ট্রাপিজিয়াম, অনেকটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? ট্রাপিজিয়াম ইন্ডিকেট করে ম্যানুয়াল ইনপুটকে। এগুলো তোমাদের কাজ নিয়ে এক লাইন করে বইয়ে বলা আছে, একটু দেখে নিবা। বাট তোমাদের কাজ নিয়ে কখনোই আসবে না, তোমাদের যতটুকু আসবে আমি সেগুলাই আনার চেষ্টা করছি, ঠিক আছে? ম্যানুয়াল ইনপুট বরং বেশি আনার চেষ্টা করছি। তারপর এটা হলো পাঞ্চ কার্ডকে ইন্ডিকেট করে। এগুলো একটু মুখস্থ করার জিনিস, ঠিক আছে? পাঞ্চ কার্ডকে ইন্ডিকেট করবে। আচ্ছা, আয়তকে কি বলে? অ্যাবলং, না? অ্যাবলং। আচ্ছা, আয়তর ইংলিশটা আমি জানতাম না, তাহলে আজকে জানলাম। তারপরে এইটা ইন্ডিকেট করে হচ্ছে সর্টিংকে, মানে উপরে একটা ট্রায়াঙ্গেল, নিচে একটা ট্রায়াঙ্গেল, সেটা ইন্ডিকেট করে সর্টিংকে। কেমন? তারপর হচ্ছে এইটা, এটাও কি? এটাও তো এক ধরনের ট্রাপিজিয়াম, বাট ওইটার মতো না, একটু ডিফারেন্ট টাইপের ট্রাপিজিয়াম। এটা ইন্ডিকেট করে হচ্ছে ম্যানুয়াল অপারেশনকে। সেটা আমরা দেখব এগুলা কি, আমার একটা এক্সাম্পল আছে সামনে। তারপর এই যে এইটা, মানে প্রক্রিয়াকরণের মতোই, বাট এখানে একটু ঢেউ খেলানো, ঠিক আছে? এটা হলো ডকুমেন্টকে ইন্ডিকেট করবে। ডকুমেন্ট বা মানে অনেকটা স্টার্ট ইন্ডিং এরকমটাকে ইন্ডিকেট করবে, যে কোনো ডকুমেন্ট আর কি। আর এইটা ইন্ডিকেট করে উপরেও ট্রায়াঙ্গেল, নিচেও ট্রায়াঙ্গেল, কিন্তু এইটা না, এটা নিচে, এটা উপরে চলে গেছে। এটাকে সংযুক্তি বা কোলেট ইন্ডিকেট করে, ঠিক আছে? আর হচ্ছে এই যে লাস্টে এটা, মানে একটা ওভাল শেপের মতোই, দেখো একটা ওভাল শেপের মতোই, বাট লাস্ট পার্টটা সেখানে একটা এরকম তীর চিহ্ন মতো হয়েছে, ঠিক আছে? সো এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনকে ইন্ডিকেট করবে। আচ্ছা, তারপরে এইটা, এটা আসলে কানেক্টরের মতোই গোল, কিন্তু গোল লাস্টে এসে একটু মানে কি, এটা মানে এরকম হয়ে গেছে। সো এটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, কেমন? আর লাস্টে এই যে একটা পাত্রের মতো দেখা যাচ্ছে, এটাকে বলে ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে? আচ্ছা, এগুলোর ইউজ নিয়ে আমরা চলো একটা এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পলে যেগুলো আছে সেটা হচ্ছে, ফার্স্টে এক্সাম্পলটা কিসের এক্সাম্পল, মানে ফার্স্টে দেখাই দেই, এটা আমি এক পাতায় করি নাই, এটা আমি 2 পাতায় করছি। 1 পাতা, 2 পাতায়। এখন 2 পাতায় করার কারণটা হচ্ছে, 1 পাতায় ইজিলি করতে পারতাম, 2 পাতায় করার কারণটা হচ্ছে সেকেন্ড পাতায় গেলে যে বলছি বিশেষ নিয়ম ফলো করতে হবে, কী নিয়ম ফলো করতে হবে সেটা দেখায় দেওয়া। ফার্স্টে হচ্ছে, মানে এটা সিস্টেমটা হচ্ছে একটা অফিসার সিস্টেম, ঠিক আছে? ফার্স্ট কাজটা হলো কর্মচারীদের কাজের মোট সময়। কর্মচারীদের কাজের মোট সময়। আচ্ছা, এখন কর্মচারীদের কাজের মোট সময় এটা একটা ডকুমেন্ট হিসেবে রাখতে হবে, সেই জন্যই এই সাইনটা ইউজ করছি, কারণ এই সাইনটার ক্ষেত্রে আমি বলছিলাম কি এটা হলো ডকুমেন্ট ইন্ডিকেট করে। তারপর হচ্ছে তারপরের ঘটনাটায় চলে গেছি, ফ্লো চার্ট, ঠিক আছে? ফ্লো চার্ট যেহেতু। তারপর কার্ড পাঞ্চ, এইটাকে আমি কি বলছিলাম, এটাকে হচ্ছে ম্যানুয়াল অপারেশন। ধরো যে একজন যে কর্মচারী আসবে, সে একটা কার্ড পাঞ্চ করলো, ঠিক আছে? তো এই যে কার্ড পাঞ্চ করতেছে, এটা একটা কি, মানে কম্পিউটারের কাজ না, বা এইটা তো কম্পিউটার সিস্টেমও নয়, এটা যে কোনো সিস্টেম, এটা হচ্ছে একটা ম্যানুয়াল কাজ, মানুষের নিজ হাতে করতে হবে। সো এই চিহ্নটা দিয়ে বুঝাইছে ম্যানুয়াল অপারেশন, সেটা একটা এক্সাম্পল হয়ে গেল। তারপর হচ্ছে কার্ড পাঞ্চ তো কমপ্লিট, বাট পাঞ্চ কার্ড দ্বারা ডাটা, সেটা যে আমার কালেক্ট করতে হবে, সেটা কিন্তু আবার মানে আমার
মানে সফটওয়্যারের কাজ। সো সেইটাকে বোঝাই হলো এই পাঞ্চ কার্ড চিহ্নটা দ্বারা। ঠিক আছে, এই যে পাঞ্চ কার্ড দ্বারা ডাটাটা নিয়ে নিল। ঠিক আছে, তারপরে হলো সর্ট করলো বলতে কি, কার্ডটা একজন পাঞ্চ করবে না, অনেকে পাঞ্চ করবে। সো কার জায়গায় কোন ইনফরমেশন যাবে সেটাকে তো আগে সর্ট করতে হবে, তাই না? সেখানে ফার্স্টে সর্ট করে নিল, তারপরে সেই সর্টিং অনুযায়ী কার বেশি কার কম সেইভাবে বেতন প্রক্রিয়াকরণ করলো, কার বেতন কত হিসাব করলো। হিসাব মানে হচ্ছে একটা প্রসেসিং, যোগ দেখো যেমন একটা প্রসেসিং, ওটাও তো একটা হিসাব। বেতন হিসাব করাটা একটা প্রসেসিং। তারপর এখানে একটা ফ্লো বের করছি। আচ্ছা, এটা এই পাশে দাও, আমার মোটেই ঠিক হয় নাই, আমি ডান থেকে বামে গেছি, এটা এই পাশে দেওয়া উচিত ছিল। এই যে ম্যাগনেটিক ডিস্কের মধ্যে লেখা আছে হচ্ছে মাস্টার বেতন ফাইল। কেমন? মাস্টার বেতন ফাইল লেখা কি কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, ছবিতে ইনশাল্লাহ বোঝা যাবে। এখানে লেখা মাস্টার বেতন ফাইল। এখানে ম্যাগনেটিক ডিস্ক দ্বারা বোঝাচ্ছে আসলে হার্ড ডিস্ক। সো সোজা কথা, তুমি এটাকে হার্ড ডিস্কে বেতন প্রক্রিয়াকরণ শেষে সেটাকে হার্ড ডিস্কে সংরক্ষণ করলাম। তারপরে আমি নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার আগে আমার এখানে অন্য আরও কিছু ছিল, কিন্তু আমি এই পেজে শেষ করতে পারিনি। সো দেখতা আমি একটা কানেকশন সাইন দিয়ে দিলাম। সো আমি ফার্স্ট পেজের সাথে সেকেন্ড পেজের কানেকশন করব। সো সেকেন্ড পেজে গিয়ে আমি কী করলাম, সেকেন্ড পেজে গিয়ে ফার্স্টে আবারও কানেকশন সাইনটা দিলাম, কারণ ফার্স্ট পেজের সাথে কানেকশন। কিন্তু এখানে একটু কথা আছে, এই দুইটা যে একই কানেকশন বুঝাইছে সেটা বোঝার জন্য এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে, বা যে কোনো অক্ষর দিয়ে দিলেও হয়। আমি এখানে নাম্বার দিয়ে দিলাম, ধরো যে 1 নাম্বার কানেকশন। নর্মালি কানেকশনে নাম্বার দিতে হয় না, বাট তুমি যদি পেজ চেঞ্জ করো তাহলে এখানে নাম্বার দিতে হবে, বুঝাবে যে দুইটা আসলে একই জিনিস। সো আমি 1 নাম্বার কানেকশন থেকে আবার শুরু করছি। সো 2 পেজে যদি চলে যায় ফ্লোচার্ট, যেটা যাওয়া ঠিক হবে না, তোমাদের হয়তো মার্ক কেটে দিবে, বাট অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল লাইফে প্রোগ্রাম বড় হইতে পারে, ফ্লোচার্ট বড় হইতে পারে, তখন এই প্রসেসটা ফলো করা হবে। আচ্ছা, সো আমার বেতন প্রসেসিং শেষ। এর আগের ধাপ কি? বেতন প্রসেসিং শেষ, তারপর সেটাকে ম্যাগনেটিক ডিস্কেও রাখা শেষ। বাট ফাইনালি বেতন তো দিতে হবে, সেটাও তো একটা কাজ। সো বেতন রসিদ করছে, রসিদ বানাইছে, ঠিক আছে, সেটা একটা ডকুমেন্টেশন করছে। সো ডকুমেন্ট সাইন দিছি। আর হচ্ছে বেতন রিপোর্ট, সেটাও একটা ডকুমেন্টেশন করছি। তুমি আরেকটা দিতে পারতা, আচ্ছা এখানে একটা তীর চিহ্ন এখানেও দেওয়া উচিত ছিল, ঠিক আছে, তুমি আরেকটা দিতে পারতা, আমি সেটা অ্যাড করে দিই। সেটা হচ্ছে বেতন তো প্রদান করি নাই। বেতন প্রদান যদি হইতো সেটা কি হইতো বলো তো? সেটা ম্যানুয়ালি করতে হইতো, অথবা তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করতে পারতা তাহলে অটোমেটিক হয়ে যেত। আমরা ধরলাম এটা ম্যানুয়ালি হবে, সো সেটা হলো ম্যানুয়াল অপারেশন। বাট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা যেত তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যেত। তখন সেটা হয়ে যেত হলো একটা প্রসেসিং। কেমন? পাঠিয়ে দিলাম। সো এই তো এইখানে একটা সিস্টেম ফ্লোচার্ট দেখাই দিলাম। সিস্টেম ফ্লোচার্ট অত বেশি ইম্পর্টেন্ট না, যতটুকু বুঝছো ততটুকুই আনা। বইয়ে জাস্ট অন্তত একবার রিডিং করবো, পরীক্ষার আগে অন্তত একবার দেখে যাবা, ঠিক আছে? বাট প্রোগ্রাম ফ্লোচার্টটা ইম্পর্টেন্ট। যেই ফ্লোচার্টে এবার সিস্টেমের না, একটি প্রোগ্রামের প্রতিটি ধাপ প্রকাশ করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। কেমন? পারফেক্ট। আচ্ছা, এখন প্রোগ্রাম ফ্লোচার্টেও এরকম প্রতীক বা চিহ্ন আছে। প্রতীকগুলো আমরা একটু দেখি। ওভাল শেপ, ঠিক আছে, ওভাল শেপটা তুমি দুইভাবেই দিতে পারো। তুমি এভাবেও দিতে পারো, উপবৃত্ত টাইপের দিতে পারো, অথবা তুমি একটু চওড়া করেও দিতে পারো। তুমি যেভাবেই দাও, এরকম শেপ হইলেই হয়েছে, ঠিক আছে? সেটা কি স্টার্ট বা ইন্ডকে ইন্ডিকেট করবে, প্রোগ্রাম শুরু অথবা প্রোগ্রাম শেষ। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে ডাইরেক্ট এমসিকিউ আসে, তোমরা দেখছো। এটা ডাইরেক্ট স্টার্ট বা ইন্ডকে ইন্ডিকেট করবে, যেটা অ্যাবলং বা আয়ত, ঠিক আছে, সেটা হচ্ছে প্রসেসিংকে ইন্ডিকেট করবে। প্রসেস যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। প্রসেসিং বলতে কম্পিউটারের প্রসেসিং বলতে তোমরা যা বোঝো। তারপরে এই যে প্যারালেলোগ্রাম, সেটা ইন্ডিকেট করবে ইনপুট বা আউটপুটকে। ইনপুটগুলোকে ওইটার মধ্যে দেখাইতে হবে, আউটপুটগুলোকে ওইটার মধ্যে দেখাইতে হবে। এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে অনেকটা রম্বস টাইপেরই,
ঠিক আছে? এই চিহ্নটা ইন্ডিকেট করে হচ্ছে ডিসিশনকে, মানে এখান থেকে যে বের হয়, তোমরা জানো এখান থেকে বের হয়, ফ্লোগুলা বের হয়। আচ্ছা, আর হলো এই যে বৃত্তাকার চিহ্নটা ইন্ডিকেট করে কানেকশন বা এটা নিজে কানেক্টর সেটাকে, আর এটা ইন্ডিকেট করে হলো টিকা। এটা খুবই আসে এমসিকিউ, খুবই আসে, অন্যগুলোও আসে, এটা খুবই আসে। টিকা এটা হলো কমেন্ট করতে ব্যবহৃত হয়, মানে এটা ফ্লো চার্টের অংশ না। ধরো যে একটা ফ্লো চার্টের কোনো একটা পার্টকে, ধরো এই পার্টকে আমি ব্যাখ্যা করব, সো এখানে একটা টিকা দিয়ে পরে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? বা ধরো যে এটাকে ব্যাখ্যা করবো, একটা টিকা দিয়ে ব্যাখ্যা করো, বা এটা টিকা দিয়ে ব্যাখ্যা করো। সো এটা হলো টিকা, বা হলো সোজা কথা কমেন্ট করতে ব্যবহৃত হয়। কারণ ফ্লোচার্ট বোঝা সহজ, বাট সবসময় বলছে এটা আরও সহজবোধ্য হইতে হবে। সো টিকাটা সহজবোধ্য করার জন্য ইউজ হয়। আচ্ছা, তারপর আরও দুইটা জিনিস আছে, প্রথমটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা, প্রথমটা নিয়ে পরে কথা বলি। তারপর হচ্ছে এটা হলো ফ্লো, এগুলো হচ্ছে ফ্লো, উপরে নিচে ডানে বামে, ঠিক আছে? আমরা নর্মালি উপরে থেকে নিচে আর বাম থেকে ডানে যাব, বাট ওইগুলোও পসিবল, ফ্লো আছে, ঠিক আছে? মানে ওগুলো আমরা প্রাইমারিলি ইজেক্ট করার চেষ্টা করব, দরকার হলে ইনক্লুড করব, কেমন? আর এইরকম একটা চিহ্ন আছে প্রসেসিংই, বাট দুইটা দাগওয়ালা, এটা হচ্ছে সাব প্রোগ্রামকে ইন্ডিকেট করে, ঠিক আছে? সাব প্রোগ্রামকে ইন্ডিকেট করে। সাব প্রোগ্রাম বলতে কী বোঝায় সেটা আমি পরে দেখায় দেবো। একটা প্রোগ্রামে আমি বলছি কি, মানে ফাংশন থাকতে হবে, মানে ফাংশন যদি অনেকগুলা থাকে তাহলে মেইন ফাংশন বাদে বাকিগুলাকে সাব ফাংশন বা তখন সাব প্রোগ্রাম এরকম বলা যায়, ঠিক আছে? সো সাব প্রোগ্রাম বা সাব রুটিন মূল প্রোগ্রামের কোনো অংশ মানে আলাদাভাবে এভাবে ইউজ করা যায়, কেমন? এটা তোমাদের লাগবে না ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ইউজ করতে, বাট আমি তাও দেখায় দেবো না, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে ফ্লোচার্টের মৌলিক ছাঁচ বা গঠন। ফ্লোচার্টের মৌলিক ছাঁচ বা গঠন, এটা কিন্তু গ্রুপেও বলছিলাম। ফ্লোচার্ট দুই টাইপের, কিন্তু মৌলিক ছাঁচ বা ফ্লোচার্টের গঠন 4 টাইপের। ধর যে সিস্টেম ফ্লোচার্টও 4 টাইপের, তারপর প্রোগ্রাম ফ্লোচার্টও 4 টাইপের। বেসিক স্ট্রাকচার অফ এ ফ্লোচার্ট, এই 4টা ছাঁচ হচ্ছে সরল অনুক্রম বা সিম্পল সিকোয়েন্স, তারপর হচ্ছে সিদ্ধান্ত বা নির্বাচন অথবা সিলেকশন, ইংরেজিগুলো খুবই সুন্দর। চক্র বা লুপ বা রিপিটেশন অর লুপ, তারপর হচ্ছে শাখা বা জাম অথবা জাম। 4টা নিয়ে জাস্ট ছোট্ট করে দেখে ফেলি, চলো। এখানে প্রত্যেকটা দাগ হচ্ছে একটা করে এক্সপ্রেশন বা স্টেটমেন্ট। আসলে স্টেটমেন্ট এক্সপ্রেশন একই জিনিস। স্টেটমেন্টই সি প্রোগ্রামের ভাষায় বলা হয়, আর এক্সপ্রেশন হচ্ছে যদি স্টেটমেন্ট ম্যাথমেটিক্যাল হয় নর্মালি সেটাকে এক্সপ্রেশন বলা হয়, ঠিক আছে? সো স্টেটমেন্ট বলাটা বেশি কারেক্ট। প্রত্যেকটা লাইনে একটা স্টেটমেন্ট, ধরো যে ABC নিছো, যোগ করছো, প্রিন্ট করছো, মানে এরকম প্রত্যেকটা লাইনে একটা স্টেটমেন্ট, কেমন? সো সিম্পল সিকোয়েন্সে কি একটা স্টেটমেন্ট হয়, আমরা যেরকম প্রোগ্রাম দেখছি, তারপরে স্টেটমেন্টটা কমপ্লিট হবে, তারপরে স্টেটমেন্টটা কমপ্লিট হবে, তারপরে স্টেটমেন্টটা কমপ্লিট হবে, আর তার আগে যদি কিছু থাকে সেখান থেকে এসে ফার্স্ট স্টেটমেন্টটা কমপ্লিট হবে। সো ঘটনাটা অনেকটা এরকম, আর এটার পরে তারপরে যা আছে সেটা কমপ্লিট হবে। সো সিকোয়েন্সটা কি, একদম লিনিয়ার একটা সিকোয়েন্স, একটার পর একটা। এরপর আছে সিলেকশন। সিলেকশন হচ্ছে, হ্যাঁ, তোমার প্রত্যেকটা আবারও স্টেটমেন্ট, কিন্তু এখানে একটা শর্ত আছে। ধরো যে ফার্স্টে এখানে আসলো, ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হলো, তারপর এখানে এসে সেকেন্ড স্টেটমেন্টটা এক্সিকিউট হলো, তারপর শর্তে চলে গেল। শর্ত যদি বলে ইয়েস, শর্ত যদি বলে ইয়েস, তাহলে ধরো যে থার্ডটায় যাবে, থার্ড স্টেটমেন্টটায় যাবে। আর শর্ত যদি বলে নো, তাহলে ধরো যে এটা হওয়া যাবে না। ধরো যে ঘটনাটা অনেকটা এরকম, বৃষ্টি হলে আমি বেরোবো না, আর বৃষ্টি না হলে বেরোবো, ঘটনাটা অনেকটা এরকম। সো শর্ত যদি ইয়েস বলে তাহলে একটা কাজ করব, আর শর্ত যদি নো বলে তাহলে আমি অন্য একটা কাজ করব, ঠিক আছে? সো এটা হচ্ছে সিলেকশন। সিলেক্ট করে আমি, মানে সোজা কথা, আমি সিলেক্ট করে দিলাম কোন জায়গায় যাবে, সেটাই হচ্ছে সিলেকশন, ঠিক আছে? এবং অবশ্যই সিলেকশনে কি অন্তত 2টা ডিসিশন থাকতে হবে, যাতে আমি কোন ডিসিশনটা সিলেক্ট করব সেটা আমার একটা অপশন থাকে। একাধিক থাকতে পারে, 3-4টাও থাকতে পারে। লুপ হচ্ছে আমার ধরো যে অনেকগুলো স্টেটমেন্ট আছে, ফার্স্ট স্টেটমেন্টটা হবে, তারপর সেকেন্ড স্টেটমেন্টে যাবে, তারপরে থার্ড স্টেটমেন্টটায় যাবে, তারপর ফোর্থ স্টেটমেন্টটায় যাবে, তারপর শর্তে যাবে। শর্ত যদি ইয়েস হয়,
একই ঘটনা, শর্ত যদি ইয়েস হয় তাহলে এক জায়গায় যাবে, শর্ত যদি নো হয় তাহলে আরেক জায়গায় যাবে। কিন্তু লুপের ক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে এটা এক ধরনের সিলেকশন, বাট এটা একটা স্পেশাল সিলেকশন, ঠিক আছে? স্পেশাল সিলেকশনটা হচ্ছে শর্ত যদি ধরো ইয়েস হইল তাহলে আমার আবার সেকেন্ড স্টেটমেন্টে চলে যাবে, এবং এখানে একটা যেহেতু কানেক্ট হইলো এখানে একটা কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? একটা গোল কানেকশন দিয়ে দিলাম। সো তারপর আবার সেকেন্ড স্টেটমেন্ট হবে, তারপর থার্ড স্টেটমেন্ট কমপ্লিট হবে, ফোর্থ স্টেটমেন্ট কমপ্লিট হবে, তারপর আবার শর্তে চলে যাবে। আর শর্ত যদি নো হয় তাইলে ধরো যে তারপরের স্টেটমেন্টে যাবে। সো এটা হলো লুপের কাহিনী, যে লুপ আসলে সিলেকশনই, কিন্তু সিলেকশনটা কি আবার মানে রিপিটেশন ঘটাইতে পারে, স্টেটমেন্টে রিপিটেশন ঘটাইতে পারে, ঠিক আছে? আর লাস্টেরটা যেটা সেটা হলো জাম্প। জাম্পও আসলে এক ধরনের সিলেকশনই, ঠিক আছে? মানে ধরো যে এগুলো হলো আপগ্রেডেড ভার্সন অফ সিলেকশন, জাম্প আর লুপ। এটাও কি ফার্স্ট স্টেটমেন্টটা আগে কমপ্লিট হবে, প্রত্যেকটা লাইন স্টেটমেন্ট, ঠিক আছে? তারপর সেকেন্ডটা হবে, তারপর শর্তে যাবে। শর্ত এখানে কথা হলো, শর্ত এখানে তুমি অনলি মানে ইয়েস নো না রেখে শুধু ইয়েস রাখতে পারো, ঠিক আছে? যদি ইয়েস হয় তাহলে ধরো যে জাম্প দিয়ে পরে চলে গেল। সো জাম্প দিয়ে আগে চলে যাওয়া, জাম্প দিয়ে আগে চলে যাওয়া সেটাকে আমরা বলছি কি লুপ, রাইট? আচ্ছা, আর জাম্প দিয়ে পরে চলে যাওয়া সেটাকে জাম্প বলতেছি। অ্যাকচুয়ালি জাম্প দিয়ে আগে চলে যাওয়াকেও জাম্প বলা যায়। সো লুপও আসলে এক প্রকার জাম্প। আচ্ছা, লুপও এক প্রকার জাম্প। সো আসলে কনফিউজ হওয়ার কিছু নেই, তোমাদের ছাঁচগুলো মনে রাখতে হবে, আর এগুলো তোমরা নিজেরা এমনিতেই বুঝবা। সো ইয়েস, নো দিতেও পারো, নাও দিতে পারো। ধরলাম নো দিছি, তাহলে নো দিলে পরেরটায় চলে যাব, ঠিক আছে? সো এটা জাম্প। তারপর কি স্টেটমেন্টগুলো এক্সিকিউট হইতে থাকবে। এটা কি এখানে এসে জড়ো হয়েছে, তাহলে এখানে একটা কানেকশন সাইন আছে। সো এই তো জাম্পগুলো। এরপরে হচ্ছে আমি বেসিক সি প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলছি, এগুলো মনে হয় তোমরা বুঝতে পারবা। একটু আমি দেখাই দিই তো, তোমরা একটু বলো বুঝতে পারবা কি না, কারণ এগুলো নিয়ে আমরা অলরেডি আগের ক্লাসে কথা বলে ফেলছি। যেমন এই যে ব্যাকস্ল্যাশ এন, এটা কি নিউ লাইন ক্যারেক্টার, তার মানে এটা যদি পাও তাহলে নিউ লাইনে চলে যাবে। তারপর হচ্ছে এনটা আসলে লেটারকে প্রকাশ করে, ব্যাকস্ল্যাশ এন সেটা নিউ লাইন ক্যারেক্টারকে প্রকাশ করে। একইভাবে এ আর ব্যাকস্ল্যাশ এ দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এই সাইনটা অ্যাকচুয়ালি কী করে, ব্যাকস্ল্যাশ সাইনটা হলো এ দিলে যেই মিনিংটা সেটার অল্টারনেট মিনিং, ব্যাকস্ল্যাশ এ দিলে অল্টারনেট মিনিংয়ে চলে যাবে। সো ব্যাকস্ল্যাশকে, আচ্ছা ব্যাকস্ল্যাশকে, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ শুনতে পাচ্ছ? এটা কল আসছিল, তো কল আসলে একটু ঝামেলা হয়, মানে আবার রিকানেক্ট করতে হয় হেডফোন। আচ্ছা যাই হোক, ব্যাকস্ল্যাশকে এসকেপ ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে? এসকেপ ক্যারেক্টারের কাজ হচ্ছে অল্টারনেট মিনিং প্রদর্শন করা। যেমন এন হলো লেটার, নর্মাল মিনিং হচ্ছে এন এর মিনিং হলো লেটার, ব্যাকস্ল্যাশ এন এর মিনিং হচ্ছে নিউ লাইন। সিমিলারলি টি এর মিনিং হচ্ছে লেটার, ব্যাকস্ল্যাশ টি এর মিনিং হচ্ছে একটা ট্যাব। তোমরা এগুলো টেস্ট করে দেখবা, প্রত্যেকটাই টেস্ট করে দেখবা যে কী কাহিনী ঘটে। তারপর হচ্ছে এ হলো একটা লেটার, আর ব্যাকস্ল্যাশ এ দিলে সেটা হচ্ছে একটা অ্যালার্মকে প্রকাশ করে। অ্যালার্ম বলতে একটা সাউন্ড হবে, পিপ করে একটা বিপ হবে, ঠিক আছে? বি হচ্ছে লেটার, আর ব্যাকস্ল্যাশ বি হচ্ছে ব্যাকস্ল্যাশকে রিপ্রেজেন্ট করবে। সোজা কথা, এই যে অল্টারনেট মিনিংকে রিপ্রেজেন্ট করবে ব্যাকস্ল্যাশ দিলেই। তারপর ধরো যে এটা হলো প্রিন্ট অ্যাপের ভিতরে দিতে হয়, এটা হলো এটার ভিতরে যে মেসেজ সেটাকে ইন্ডিকেট করে। বাট তুমি যদি ব্যাকস্ল্যাশ কোটেশন দাও তাহলে হচ্ছে কোটেশন প্রিন্ট হবে, ঠিক আছে? তুমি যদি ব্যাকস্ল্যাশ কোটেশন দাও তাহলে কোটেশন প্রিন্ট হবে, এরকম দিলে কিন্তু কোটেশন প্রিন্ট হবে না। বাট তুমি যদি ব্যাকস্ল্যাশ কোটেশন দাও তাহলে কোটেশন প্রিন্ট হবে। তা কিন্তু একটা ছোট্ট ঝামেলা আছে, পার্সেন্টেজ দিয়ে নর্মালি ফরম্যাট স্পেসিফায়ার বোঝানো হয়, এটাকে ডিটেলস কথা বলবো। তুমি যদি এটাকে প্রিন্ট করতে চাও তাহলে ব্যাকস্ল্যাশ, তোমার মনে হচ্ছে কি ব্যাকস্ল্যাশ এটা দেবো তাহলে এটা প্রিন্ট হবে, যেমন এই কোটেশনের মতো ব্যাকস্ল্যাশ কোটেশন মার্ক দিলে সেটা প্রোগ্রামের সিনট্যাক্স না বুঝায় প্রিন্ট করতে বলছে, কোড সাইন বুঝাইছে। এখানে এটাই একটা পার্থক্য, তুমি যদি এটা প্রিন্ট করতে চাও পার্সেন্টেজ, তাহলে তোমার আসলে ব্যাকস্ল্যাশ পার্সেন্টেজ না, দুইটা পার্সেন্টেজ দিলে তাহলে পার্সেন্টেজ সাইন শো করবে। আচ্ছা, সো আরও আগে মনে হয় তোমরা বুঝতে পারতা, ছবি দিয়ে দিলে বুঝতে পারতা, বাট তারপরেও হয়তো এরকম একটু কুইকভাবে নেক্সট ক্লাসে এর পরের পার্ট থেকে শুরু করবো। সো আজকে এইটুকুই, 11টা বেজে গেছে, তোমাদের মনে হয় কোচিং আছে। এই তো
ঠিক আছে।